শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং আজকে আপনাদের একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হচ্ছে যে আজকে আমাদের এখানে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর আলিফ, এবং তিনি তার চমৎকার ঘটনা নিয়ে এসছেন, যে ঘটনাগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই শুনবো এবং আশা করছি যে সেই ঘটনা আপনাদেরকে অনেক বেশি আনন্দ দেবে। ভাই, আমার একটি ঘটনা হচ্ছে যে আসলে আমি ওই যে জায়গাটার ঘটনা আজকে শেয়ার করব, সেই জায়গায় আমি আগে গিয়েছিলাম, কিন্তু ওই জায়গায় আমি রিকন টাইপের আমি গিয়ে ঘুরে এসেছি রাতে 2টা-3টার দিকে। আমি কিছু সব নর্মাল পাইনি, কিন্তু এটা হয়েছে 2012-তে আমি গিয়েছিলাম। কিন্তু ওই মুহূর্তে ওই লোকটাকে আমি তখন পাইনি, হাফিজ সাহেবকে। ওনাকে পেয়েছি আমি 2017-তে পাওয়ার পরও ওনার সাথে কন্ট্যাক্টে আসতে পারিনি, কিন্তু রিসেন্টলি কন্ট্যাক্টে এসেছি। ওনার 1981 সালে থাকা ঘটনা একটা নিয়ে এসছে উনি। ওনাকে পেয়েছে, সেই ঘটনা সহ বলতে চাচ্ছিলেন না। এটা হচ্ছে উনি তখন ওই গোরস্থানের দারোয়ান ছিলেন। আমি ওখানে গিয়েছিলাম। ওইখানে গোরস্থানের পাশাপাশি ওই পৌর কবরস্থানের পাশে আরেকটা গোরস্থান ছিল। এটা হচ্ছে ওইখানকার জেনারেল মানুষ যারা আগে সুইসাইড করছে, পোস্টমর্টেম শেষ হয়ে যাচ্ছে, কোনো লাশের কোনো ঠিকানা নেই, সেসব লাশগুলো ওখানে দাফন করা হতো, সব কাটাছেঁড়া লাশ। তো এই 2টা কবরস্থানের দায়িত্বে তিনি ছিলেন 1981 সালে। তো তখন তো এত বেয়ারিশ লাশ আসতো না, তো যে কয়টা আসতো সে কয়টা ওইখানে দাফন করা হতো। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী এখন সেখানে মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট করে তারপরে দাফন করা হয়। এখন আর ওই গোরস্থানটা নাই যেটা আগে বেওয়ারিশ লাশ দাফন করা হতো। ওকে, তো আমরা যেটা করি সেটা হচ্ছে তাহলে সেই ঘটনাটা এই ঘটনা দিয়ে শুরু করি। এই ঘটনা দিয়ে শুরু করি। ওকে ফাইন। তো ঘটনায় চলে যাই। যে ওনার নাম হচ্ছে হাফিজ। উনি 81 সালে না, আরো 2 বছর ধরে এখানে দারোয়ানের চাকরি করতেন। তো জিনিসটা ছিল এরকম যে শিফটিং করে দারোয়ানের চাকরি করতেন তিনি। সকালে কোনো মাসের এক মাস সকালে হতো, আর 1 মাস রাতে হতো। তো রাতে হতো, কিন্তু উনি রাতের বেলা কোনো ধরনের অ্যাবনর্মাল কখনো কিছু ফিল করেন নাই, যে 2 বছর তিনি চাকরিরত ছিলেন আর কি। তো তার বাসা ওই গোরস্থান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এখন আমি তো গিয়েছি রাসেল ভাই ওই জায়গাটাতে। এখন ওই জায়গাটাতে খুব সুন্দর কলোনি, চারিপাশে পুকুর করে রাস্তা করেছে, খুব সুন্দর। তখন এত কিছু ছিল না, তখন প্রচুর দূর থেকে হেঁটে চলে আসতে হতো। আচ্ছা, 4.5 কিলোমিটার 5 কিলোমিটার। ওই আসার পথে একটা বিডিআর এর একটা ঘাটি ছিল, ওইটা ক্রস করে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হতো। আমি জানি যারা ওই এলাকায় আছেন তারা কিছুটা আন্দাজ করতে পারছেন তো। আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনার যেদিনের ঘটনা, যেদিনের ঘটনা ঘটে, এই ঘটনাটা একদিনই ঘটে, হয়তো একদিনই সবকিছু তার চিন্তা ভাবনা আলাদা হয়ে যায় গোরস্থান সম্পর্কে। তো আমরা জানি যে কবরস্থান অনেক সেফেস্ট জায়গা আমাদের এই হরর সেক্টরটাতে। আমি বলতে চাই কবরস্থান অনেক সেফ জায়গা। তো সেই দিনের ঘটনায় তিনি বাসা থেকে প্রতিদিনই খাওয়া নিয়ে আসতেন যেদিন রাতে ডিউটি থাকতো। তো রওনা দিয়ে দিত তো 7টা 7:30টার দিকে। তো আসার পরে ওনার এই কবরস্থানের সামনে একটা টঙের দোকান ছিল, ওখানে চাটা বিক্রি করতো, চা বানাতো এক লোক। ওইখানকার লিকারের চা ওনার উপর ফেমাস ছিল। তো এসেই উনি 1 কাপ চা খেতে খেতেই বসে এই লোকটার সাথে গল্প করছে। তখন রাত 7টা কি 7:30 বাজে। তো শীতকাল রাসেল ভাই অনেক, তো শীতটা সন্ধ্যা থেকেই পড়ে যায়। একটা লোক হাত কচলাতে ঘষতে এই দোকানটার সামনে আসে। তো মাথার হুডটা সরানোর পরে, মানে মাথার কানটুপিটা সরানোর পর তিনি দেখলেন যে দাঁড়িয়াল একজন ভদ্রলোক ওখানে 1 কাপ চা চাচ্ছে, এবং চা সাথে সাথে বলছে যে আপনারা একটু দোয়া দুরুদ পড়েন, একজন বিজ্ঞ আলেম মারা গেছেন, আপনারা আমার মনে হয় দোয়া দুরুদ পড়লেই ভালো হয়, ওনার লাশ কিছুক্ষণের মধ্যেই এই কবরস্থানে চলে আসবে। ওই মুহূর্তে দোকানে দোকানদার ছিল এবং ওই হাফিজ সাহেব ছিল। আচ্ছা, তো তিনি ওই দোকানদারকে বলেন, কি ব্যাপার, কিছু বুঝলেন? মানে ওই লোকটা চলে যাওয়ার পর, ওই লোকটা চা খাওয়ার পর ওখানে আর থাকেনি, চলে যায়, কিছু বুঝলেন? তখন ওই লোক বলে যে আরে অনেক মানুষই তো মারা যায়, বলে গেছে আর কি, মানুষ মারা গেলে তো আমাদের দায়িত্ব দোয়া দুরুদ পড়া। আসলে যখন আপনি তো সারা রাত দেখবেনই, যখন আসবে আপনি একটু দোয়া কালাম পরে জানাজা পরে কবরটা দিয়ে চলে যান। তো ওই লোকটা নর্মালি ওনার বাঁশি নিয়ে আর টর্চ লাইট, এই টর্চ লাইটটা খুব পাওয়ারফুল, ওনার টর্চ লাইটটা খুবই পাওয়ারফুল, সৌদি আরব থেকে পাঠায় তার ভাই, সৌদি থাকতো তখন। তো তিনি কি করলেন, ওই টর্চ লাইট মারতে মারতে কবরস্থানটা পশ্চিম দিয়ে চলে গেলেন। পশ্চিমে যাওয়ার পরে আবার কবরস্থানের কাছে চলে আসলেন। প্রায় ঘন্টা খানেক পর ওই ঝিঝি পোকার শব্দের সাথে সাথে, আর ওই এলাকায় শিয়াল খুব বেশি, আমি আরেকটা হিন্ট দিয়ে দিলাম এটা কোন এলাকার মানুষ এলাকা হতে পারে, খুব শিয়াল।
তখন আরো বেশি শিয়াল ছিল। এখন তো এখনো শিয়াল আছে কিন্তু এক্সটিংক্টের পথে, কিন্তু তখন আরো বেশি শিয়াল ছিল। তো ঝিঝি পোকার শব্দের সাথে সাথে অনেকগুলা পায়ের মানে পায়ে হেঁটে আসার শব্দ, মনে হচ্ছে যে পাতার উপর পায়ের পাড়া পড়তে পড়তে অনেকের শব্দ। উনি দেখলেন যে প্রায় 100-200 মানুষ এগিয়ে গিয়ে কবরস্থানের ভেতর ঢুকছে আর সবাই কান্না করছে। ওনার কাছে মনে হলো যে হয়তো আসলেই কোনো বিজ্ঞ আলেম মারা গেছে। ওই লোকটা এসে বলে যায় আর এখানে লোকজন কান্না করতেছে। তো ওই লোকগুলা ভিতরে ঢুকছে আর পাশ কাটে 2টা লোক কবর খুঁড়ে বেরোলো। 2টা লোক কবর খুঁড়ে বেরোলো, তারা খালি গায়ে, তারা মনে হয় যে অনেকক্ষণ ঘেমেছে। তো কবরস্থানের সামনেই চাপকল আছে, চাপকল দিয়ে ওই লোকগুলা পানি দিয়ে মানে মুখ টুক ধুয়ে আবার কবরস্থানের ভিতরে ঢুকে গেল যারা কবর খুঁড়েছে। আর এখন এই কবরস্থানের ভিতরে ল্যাম্পপোস্ট ছিল আছে, কিন্তু তখন এত ল্যাম্পপোস্ট ছিল না। তো তখন দেখলো যে কয়েকজন হ্যাজাক লাইট নিয়ে আসছে আর 4জন লোক, শুধুমাত্র 4জন লোক একটা লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে ঢুকছে। তার পিছনে আরো কয়েকজন লোক এবং লাশের খাটিয়ার পাশ বরাবর হেঁটে আসছে সেই লোকটা, যে লোকটা চায়ের দোকানে তার সাথে ঘটনা বলেছে। আচ্ছা, ইন্টারেস্টিং। তো তারা কি করলো, ভিতরে ঢুকে গেল। তো ঘন্টা খানেক পর, কিন্তু তখন পর্যন্ত কোনো ঘন্টা মানে হাফ এন আওয়ার, আধা ঘন্টা পরে তিনি দেখলেন যে টঙের দোকানের পাশ বরাবর পশ্চিম দিক থেকে 16-17টা শিয়াল কবরস্থানের দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে। তিনি আর ওইখানে তার দায়িত্ব মোটামুটি চোরের থেকে বেশি দায়িত্ব শিয়াল পাহারা দেওয়া। কারণ তিনি বলে যে আমি আসলে দারোয়ান চোরের, কিন্তু শিয়াল পাহারাই দিতাম বেশি, কারণ পুরো কবরস্থান তো শিয়াল কি করতো, কবর খুঁড়ে লাশ টাশ ছিঁড়ে নিয়ে চলে যেত। তো কি করলো, তিনি তো জানেন ভেতরে একটা লাশ ঢুকেছে, সে কি করলেন, ভেতর থেকে কবরস্থানের একটা লাগিয়ে দিলেন যাতে শিয়ালগুলো ভেতরে ঢুকতে না পারে। আর চারিপাশে প্রায় 14 ফিট দেয়াল। তো শিয়াল মাঝে মাঝে মাটি খুঁড়ে নিচ দিয়ে ঢুকে এই পাশে বেরিয়ে যায়, কিন্তু আশা করি ওই মুহূর্তে কবর দেওয়া পর্যন্ত কোনো ঝামেলা হবে না। তো তিনি ভিতরে ঢুকার পর মানে দরজাটা লাগিয়ে ফিরেই দেখেন যে ভেতরেই অনেকগুলা শিয়াল। এই শিয়ালগুলা ঢুকলো কি করে? আর যে মানুষগুলা 100-200 মানুষ, ভেতরে কোনো মানুষ তেমন একটা মানুষ নাই। ওই 7-8 জন মানুষ যে লাশের পেছনে এসছে তারাই, আর 4-5 জন, মানে টোটাল 12 থেকে 15 জন, কিন্তু তিনি ঢুকতে দেখেছে প্রায় 300 জনের উপরে। কিন্তু কবরস্থানের ভিতরে 12 থেকে 15 জন, হেজাক লাইট চারিপাশে, কবরটার চারিপাশে, আর একটু সাথেই পাকা একটা জায়গা, সেখানে কবরটা মানে লাশটা রাখা, এবং লাশের চারিপাশে মানুষজন লাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, মনে হয় লাশের মাথার যে কাপড়টা সেটা খুলে হয়তো বা সবাই দেখছে শেষ মুহূর্তে দেখাটা। এটা তার কাছে মনে হলো। তো তিনি টর্চ মারতে পারছিলেন না। প্রথমে শিয়ালের চোখের দিকে টর্চ মেরে ফেলে। তো ওইখান থেকে কয়েকটা শিয়াল এমন ভাবে তার দিকে তাকায়, তিনি খুব ভয় পেয়ে যান। ওই লাশের চারিপাশ থেকে কে জানে হাত উঠিয়ে বলে, এই টর্চ মেরেন না। ওইখান থেকে ওই লোকগুলো থেকে এই টর্চ মেরেন না। টর্চ কিন্তু তাদের মুখে মারা হয়নি, মারা হয়েছে শিয়ালের মুখে। এই টর্চ মেরেন না। তো তিনি খুব দোটানায় পড়ে যান, বাইরেও শিয়াল ভেতরেও শিয়াল। তিনি বেরিয়ে গেলে বাইরের গুলা ভেতরে ঢুকে যেতে পারে, আর ভেতর গুলা আধ্যাত্মিক। তিনি বললো যে আমি কি করব, ওখান থেকে একজন লোককে ডাকার খুব ইশারায় চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার ইশারা দেখতে পারো না, কারণ অন্ধকার চারিপাশে অনেকখানি। ওই জায়গাটায় হাজাক লাইট, ওনার কাছে কোনো ধরনের লাইট বা কিছু নাই, ওনার হাতে খালি টর্চ লাইটটা আছে। উনি যদি টর্চ লাইটটা মেরে কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, হয়তো বিপদ আরো বেশি হবে। তিনি কি করলেন, গুটি গুটি পায়ে আল্লাহ আল্লাহ করে বিসমিল্লাহ করতে করতে ওই জায়গাটায় চলে গেলেন, যে জায়গাটায় লাশের খাটিয়াটা রাখা, লাশটা রাখা, এবং চারিপাশে ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। উনি যেতে যেতে পেছনে ফিরে দেখে যে শিয়ালের যে কিউরিয়াসিটি, যে শিয়ালগুলা কোথায়, দেখে যে শিয়ালগুলা তখন মাটিতে নেই, সব গাছের উপরে। উনি বললেন যে আমি তো এখন এখান থেকে ভাগবো না অজ্ঞান হয়ে পড়ে যাব, আমাকে তো আল্লাহ অজ্ঞানও করছে না। উনি বলেছে যে আমি তো অজ্ঞান হয়ে পড়ছি না, আমি অজ্ঞান। খুব অদ্ভুত একটা সিচুয়েশন। উনি একটু সামনে আগায়, যে জটলা পেকেছিল লাশের খাটিয়া বরাবর 14-15 জনের, সে একজনকে জিজ্ঞেস করলো, ভাই, এই বলতে বলতে জিজ্ঞেস করবে শিয়ালের ব্যাপারে, এমন সময় লাশের খাটিয়ার দিকে চোখ পড়ে, এবং চোখ পড়ার পরে তার অজ্ঞান হওয়ার মতোই অবস্থা। যে লোকটা বলেছিল যে আমার একটা বিজ্ঞ আলেম মারা গেছে, আপনারা দোয়া করেন, এটা সেই লোকটায় শুয়ে আছে, এবং মৃত অবস্থায় শুয়ে আছে, চারিপাশে কাফনের কাপড় এবং হাসি দিয়ে শুয়ে আছে। আচ্ছা, তো উনি কি করবে বুঝতে পারছিল না। তখন বললো যে ভাই, ভিতরে কিন্তু শিয়াল আছে। একটা লোক বলে, আমি জানি ভেতরে শিয়াল আছে, আপনি চুপচাপ দাঁড়ায় থাকেন এখানে। তো লোকটা কি করলো,
ওই জায়গায় দাঁড়িয়ে থাকলো, দেখলো যে ওই হাসি মুখ অবস্থায় লোকটা যতটুকু হাসি ছিল মানে মুচকি হাসি, সেটা আরো বড় হয়ে গেছে হাসিটা, যতই কবরের দিকে লাশটা নামানো হচ্ছে হাসিটা একটু বড় হচ্ছে, মানে আরো প্রসারিত এবং হচ্ছে। কবর দেওয়ার সময় লাশটা মুখটা সবাই ঢেকে রাখে না, আমার কাফনের কাপড়টা আরো যারা আগের দেখা দেখে ফেলে, নামানোর সময় তো হ্যাঁ, বা গিটটা পাকিয়ে কিন্তু তারপর ওইখানে হ্যাঁ। গিটটা কোনোভাবেই লাগানো হচ্ছে না, উপরে গিটটা পাকাই দেওয়া হচ্ছে না। উনি কি করলেন, ওইখানে টর্চটা মানে যা ছিল ফেলে টর্চটা নিয়ে এখান থেকে এক দৌড় দিলেন। যেই টঙের দোকানে লোকটার চা খেতেন, ওই টঙের দোকানে লোকটা রাতে ঘুমাতো মাঝে মধ্যে। উনি একটা রিস্ক নিলেন যে যা হওয়ার হবে টঙের দোকানে যেয়ে দেখি, নক করে দেখি, যদি খোলা থাকে নাহলে একদম বাসার দিকেই দৌড় দিব। সামনে আবার বিডিআর গেট আছে 1 কিলোমিটার। তিনি দেখলেন যে বাইরে দিয়ে তালা দেওয়া না, তাহলে সম্ভাবনা উনি ভেতরে আছে। 2-3 মিনিট ধাক্কাধাক্কি করার পরে লোকটার ঘুম ভাঙে। উনি আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ যে উনি ঘুম ভেঙে উঠেছে। উনি ভিতরের সাথে সাথে তরতর করে ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে আবার ভিতর থেকে সিটকানি লাগে যে ওনাকে ওই দিন রাতে বসে বসে বলে যে এই ঘটনা। ওই লোকটা বলে ভাই রে, আমি মাঝে মধ্যে এখানে অনেক কিছুই শুনি, অনেক শব্দ শুনি এখানে বসে থাকা অবস্থায়, তো আপনি এখন থাকেন, আপনার রাতে ঘুমাবে না, কারণ এই দোকানের চারিপাশে দেখবেন শিয়াল ঘুরঘুর করতেছে। আচ্ছা, তো তাই ঠিক হলো, সারা রাত শিয়াল আশেপাশে ঘুরঘুর করে, আর কোনো শব্দ কবরস্থান থেকে আসে নাই, আর কোনো কিছু সে কবরস্থান থেকে পায় নাই। পরের দিন সকালবেলা কবরের ভিতরের অবস্থা কি সেটা যায় না, ফজরের আজান দেওয়ার পরপরই সকালে একটু আবছা আলো আসার পরপরই সে তার বাইরে 1 মাস তার কোনো খবর নেই। আসলে তিনি একটু প্রক্সি দিতেন, যে লোকটা তার এই জায়গায় পৌর কবরস্থানে ছিল সে একজন গভর্নমেন্টের একদম নিম্ন শ্রেণীর কর্মকর্তা, কি সে দারোয়ান হিসেবে ছিল, তাকে লিজ দিছিল যে তুমি কাজ করো, সে যে বেতন পেত ওখান থেকে কিছু টাকা তাকে দেওয়া হতো আর কি। সে কি করলো যে আর যাবে না, 1 মাসের কোনো খবর নাই। 1 মাস পরে একদিন একটা জমির ব্যাপারে একটা লোকের কাছে কথা বলতে এসে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার পথে সন্ধ্যার পরে টঙের দোকানে উনি বসেন। টঙের দোকানে বসার পর ওই লোকের সাথে কথা হয়। লোকের সাথে কথা বলার পরে বলে যে ভাই আপনি জানেন না কি অবস্থা, আমি রাসেল ভাই একটা ছোট্ট জিনিস মিস করে গেছি, আমি একটু আবার রিমাইন্ড করি। পরের দিন সকালবেলা যখন উনি দোকান থেকে বের হলেন, ওই বাড়িতে যাওয়ার আগে লোকটাকে নিয়ে এসে কবরস্থানের ভেতরে ভাবছিলাম যে কবরস্থানে কি একবার যাবে না, যাওয়া তো উচিত, আমি এটাই ভাবছিলাম। তো কবরস্থানে আমি এটা মিস করে গেছিলাম, যা কিছু হলো এত কিউরিওসিটির পরে একবার মানে অবশ্যই সেটাই। তো সকালবেলা উনি যখন ওই ভোরবেলা আবছা আলোতে ওনাকে নিয়ে যায়, ওনাকে ঘুম থেকে উঠে ওনাকে নিয়ে যায়, তখনও আশেপাশের লোকজন জাগেনি প্রপারলি। যাওয়ার পর উনি দেখেন সেই লাশের খাটিয়া, সেই কবর খোঁড়া, কিন্তু কেউ নাই, লাশটাও নাই, কবরটার ভিতরে কোনো লাশও নাই, আশেপাশে কিচ্ছু নাই, খালি লাশের খাটিয়া, কবরটা খোঁড়া, কাফনের কাপড় পরে আছে। এইটা দেখে উনি যা দেখেছিলেন পুরো তো ভুল না, কিছু জিনিস। এবং উনি যে টঙের দোকান, উনি বলেছে যে হয় এটা ওনার চোখের ভুল, কোন লাশ এসেছিল, হয়তো বা লাশটাকে শিয়াল নিয়ে গেছে, হয়তোবা ওখানে কোনো লাশ আসেনি, অথবা লাশ আসার পর কবর হয়ে গেছে কিন্তু লাশের খাটিয়া সহ কাফনের কাপড় পরে আছে, ওটা কেউ নেয়নি। এগুলো কোনো সাধারণ শিয়াল না, হয়তো সাধারণ শিয়াল, কিন্তু ওই এলাকায় শিয়াল আছে, হয়তো বেশের কোন শিয়ালের বেশ ধরেছে, অথবা কোনো এরকম কিছু হতে পারে। এটাও হতে পারে। উনি তো খুশ কিছু দেখেন, উনি তো ঘুমছিলেন, আর ঘুটঘুটে অন্ধকার রাত্রিদের মানে ঘুম মানে গভীর রাতের ঘটনা, সেটাই। টঙের দোকানদার তো কিছু খেয়াল করেননি, রাইট। তো উনি চলে যায়, উনি আর 1 মাস আসেন না। পরের দিন উনি বলে যে যখন এখন আমি ওই জায়গায় চলে আসি, উনি যখন জমির কাজ শেষ করে কথাবার্তা শেষ করে ওনার দোকানে ঢোকে, তখন এই টঙের দোকানদারকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা ভাইয়া কি অবস্থা, ওইটা কোনো হদিশ পাইছিলেন? বলে মেয়ে আপনি চলে যাওয়ার পরবর্তী দিন পুলিশ এসে একাকার অবস্থা, 1 লাশ নাকি কোন জায়গা থেকে চুরি হয়েছে। ভালো টুইস্ট আছে তো। এই জায়গায় লাশ চুরি হয়েছে, পুলিশ আসে, পুরা ঘেরা অবস্থা। ওই যে জায়গায় লাশ মানে কবর দেওয়ার কথা ছিল, ওই জায়গায় লাশ কবর দিতে আসার পর শিয়াল নাকি লোকজন তাড়া করছে, লোকজন সব চলে গেছে, আর ওই লাশের যে লাশটা কোনো মতো কবর দিয়ে গেছে সেই লাশ উঠে একটা কবরস্থানের ভিতরে নিয়ে গেছে। সেই কবরটা দেওয়া হয়েছিল 1904 সালে। আচ্ছা, 1904 সালে সেই কবর দেওয়া হয়েছিল। এই অনেক পুরাতন কবর, পৌর কবরস্থানের মাঝখানে সেটা পড়ে, ওইটার ভিতরে একটা তরতাজা লাশ পাওয়া যায়। আপনি যেদিন চলে যান তার পরের দিন
পরে এটাকে পোস্টমর্টেম করে পুলিশ কি করছে কাটাছেটা করে পরে এনে এসে আবার এখানে কবর দিয়ে দিচ্ছে। এরপরে হয়তো তার দারোয়ানের চাকরিটা হয়নি, কিন্তু এই ঘটনা তার সারা জীবন রাসেল ভাই মনে থাকবে। এটা হচ্ছে একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি মানে লাস্টে যেভাবে মানে উনি এটা ছিল ঘটনাটা, উনি অসম্ভব মানে উনি একটা লাশ চুরি হয়ে গেছিল ওখানে এবং তার মুখ থেকে শোনায় ঘটনা। সো মানে কতটা অদ্ভুত হতে পারে, এবং আমার মনে হয় যে আপনাদের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছে। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। এই ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করেছেন। এখন যে ঘটনাগুলো বলবো এর সবগুলো ঘটনাই ওনার খালা সম্পর্কে। এই খালা মূলত ওনার আম্মুর চাচাতো বোন, তার নাম হচ্ছে লিপি। এই লিপি খালার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কিছু অংশ মিকাইল ভাইয়ের আম্মুও প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী উনি নিজেই। চলুন ঘটনায় চলে যাই। লিপি খালার বয়স যখন 8 কি 9 বছর হবে তখনকার ঘটনা। খালা তখন ছোট। ওই সময় খালার আপন বড় ভাই, যার নাম হচ্ছে জিন্না, এই জিন্না মামা উনি ঢাকায় থাকতেন, অর্থাৎ ওনার বাসা ছিল ঢাকায়, ঢাকার ফার্মগেট এলাকাতে উনি থাকতেন। তো এই লিপি খালা জিন্না মামার বাড়িতে বেড়াতে এসেছেন। একদিন সন্ধ্যার সময় লিপি খালা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন তখন খালা দেখতে পান যে সামনে একজন মধ্যবয়সী ব্যক্তি, হাতে তসবিহ, লুঙ্গি পরা, সাদা একটা গেঞ্জি পরা, বিশেষ করে অনেক সময় পাঞ্জাবির নিচে এক ধরনের পাতলা হাতাওয়ালা গোল গলার গেঞ্জি অনেকে পরে থাকেন, এই ধরনের গেঞ্জি। ওই লোকটি বলে ওঠে লিপি খালাকে যে তোর মা তো অসুস্থ, গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে কাতরাচ্ছে পেট ব্যথার কারণে, হাসপাতালে ভর্তি হয়েছে, আর তুই এখানে রয়েছিস। শোন, তুই 1 সপ্তাহ যাবৎ ভাত তরকারি কিছুই খাবি না, ফলমূল খেয়ে থাকবি, দেখবি তোর মা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দ্রুত। যেই না এই কথা বলেছে, লিপি খালা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেন ওখানে। অন্য ঘর থেকে জিন্না মামার ওয়াইফ লিপি খালার চিৎকার শুনে তাড়াহুড়া করে চলে আসেন ওনার কাছে। এসে দেখেন উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর ওনাকে ধরাধরি করে বিছানার উপর শোয়ান, জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন। একটা পর্যায়ে লিপি খালার হুঁশ ফেরে। এরপর লিপি খালা বলেন যে কি হয়েছে। আর ঠিক তখনই হয় কি, এই জিন্না মামার বাসায় থাকা ল্যান্ড ফোনটি বেজে ওঠে। তখন তো মোবাইল ফোন এরকম আসে নাই, ল্যান্ড ফোন ছিল আর কি ওই বাসায়। তো ল্যান্ড ফোনটা বেজে ওঠার পর খবর আসে এই লিপি খালার মা, অর্থাৎ জিন্না মামারও মা, উনি অসুস্থ, হসপিটালে ভর্তি। লিপি খালা কিন্তু কিছুক্ষণ আগেই যেটা দেখেছেন সেটা বলেছেন, বিশেষ করে ওই যেই মধ্যবয়স্ক এক লোককে উনি দেখেছিলেন, তিনি কি বলেছিলেন সেটা বলেন। এরপরই এই ঘটনা ঘটে যে ফোন আসে, ফোন এসে ওনার মায়ের অসুস্থতার খবর শুনতে পান। এরপর ওনারা বুঝতে পারেন যে এখানে কোনো একটা ব্যাপার হয়েছে। লিপি খালা নিছক কাকতালীয়ভাবে কোনো দৃশ্য দেখেন নাই যা তার মনের বা চোখের ভুল। লিপি খালা কিন্তু 1 সপ্তাহ ভাত তরকারি কিছুই খান নাই, শুধু ফলমূল খেয়েছিলেন। শোনা যায় যে লিপি খালার মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল তারপরে। এটা এক রহস্যময় ব্যাপার যে অসুস্থ তিনি তো বেশ কিছু নিয়ম মানছেন, কিন্তু লিপি খালাকেও 7 দিন ফলমূল খেয়ে থাকতে হয়। এর সাথে তার মায়ের সুস্থতার সম্পর্কটা কি, এটা এক রহস্যময় ব্যাপার। এবার আসি পরের অংশে। এক রাত্রে লিপি খালা ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যে ওই অবয়বটা যেটাকে লিপি খালা এই জিন্না মামার বাসায় দেখেছিলেন সন্ধ্যার সময় উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পর, তো ওই অবয়বটা স্বপ্নের মধ্যে এসে লিপি খালাকে বলছে যে লিপি শোন, এখন থেকে আমার কথা শুনবি, আমাকে ভয় পাওয়ার দরকার নাই, আমি তোর কোনো ক্ষতি করার জন্য আসি নাই, ক্ষতি করবও না, এতে করে তোর ভালোই হবে। তুই এখন থেকে দুধ, মাছ, মাংস এই 3টা খাবার খাবি না। আমি তোকে এমন কিছু বিদ্যা শেখাবো যাতে করে মানুষেরা তোর কাছ থেকে উপকার পাবে।
একথা বলে মধ্যবয়সী ওই অভাবটি চলে যায়। পরদিন সকালবেলা লিপি খালা স্বপ্নে দেখা ওই অবয়বটির কথা উপেক্ষা করে ইচ্ছা করেই দুধ, মাছ, মাংস এগুলা খেয়েছেন। বিশেষ করে রাতের বেলা দুধ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছেন। ওনার আরো 2 বোন ছিল, তাদের সাথে ঘুমিয়ে পড়েছেন। বিপত্তিটা হয় তখনই, লিপি খালা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই লিপি খালা গোংড়াতে থাকেন। এই গোংড়ানির শব্দে ওনার পাশে শুয়ে থাকা অন্য বোনেরা জেগে যায়। খালার অবস্থা বেগতিক দেখে এক বোন দৌড়িয়ে ছুটে যায় শহীদুল্লাহ মামার বাড়িতে। এই শহীদুল্লাহ মামা হচ্ছে লিপি খালার আপন মেঝো ভাই। এই আপন মেঝো ভাই যিনি ছিলেন, তো এই মেঝো ভাই উনি কিন্তু কবিরাজি জানতেন। মিকাইল ভাইয়ের পাঠানো অন্য ঘটনায় কিন্তু এই শহীদুল্লাহ মামার কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল। লিপি খালার মেজো ভাই উনি তো চলে এসেছেন, অর্থাৎ শহীদুল্লাহ মামা চলে এসেছেন। এরপর উনি এসে ঝাড়ফুঁক করেছেন, পানি পড়া দিয়েছেন। আল্লাহর রহমতে লিপি খালা ঠিক হয়ে গেছে। তো এরপর লিপি খালা স্বপ্নের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওনার বুকের উপর এসে ওই অভাবটি চেপে বসেছে। এরপর ওই শহীদুল্লাহ মামা বলেন যে তোকে একটা জিনিস নিষেধ করেছে, তুই কেন এই কাজটা করতে গেলি? ইচ্ছা করে কাজটা তুই ভালো করিস নাই। এই জিনটা ভালো, তোর কোনো ক্ষতি করবে না, তুই এখন থেকে তার কথা মেনে চলবি। শহীদুল্লাহ মামার কথার পর বাড়ির সদস্যরা বুঝতে পারেন যে লিপি খালার সাথে একটি ভালো জিন রয়েছে। পরিবারের সব সদস্যই এই বিষয়ে অবগত ছিল। অন্য আর একদিন রাত্রে লিপি খালা যখন ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে ওই অভাবটি এসে বলে যে শোন, তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, আর তোর বিছানার নিচে সজনে গাছের ছাল এবং একটা বিশেষ গাছের পাতা থাকবে। এই পাতা এবং সজনে গাছের ছাল পাটায় বেটে রস করে যে সমস্ত মানুষের পেটে ব্যথা রয়েছে, সারে না, এই সমস্ত মানুষকে খাওয়াবি, ইনশাল্লাহ দেখবি যে ওই মানুষগুলো সুস্থ হয়ে গেছে। লিপি খালা পরদিন সকালবেলা যখন এই স্বপ্নের কথাটা মনে করছে, উনি নিজে নিজে হাসছেন। আর এরপর লিপি খালা তার আম্মুকে এবং তার 3 বোনের সাথে এই বিষয়টা বলেন আর কি। তাদের সাথে মোটামুটি ফাজলামি করে এই বিষয়টা বলছেন যে আমাদের বিছানার নিচে হাত দিয়ে দেখো তো তোমরা কিছু পাও কিনা। বোনেরা সবাই হেসে বলে যে কেন রে, রাতের বেলা তোর সেই জিনটা এসে বিছানার নিচে কিছু দিয়ে গেছে নাকি? উনি বলেন হ্যাঁ দিয়ে গেছে, তোরা যায় দেখ। লিপি খালার এক বোন বিছানার নিচে হাত দিয়ে দেখে কিছুই নাই, পাতা বা সজনে গাছের ছাল এগুলো কিছুই নেই। লিপি খালা তখন বলে স্বপ্নের ভিতর আমার সামনেই তো কাল রাত্রে দিয়ে গেছে, তোরা পাচ্ছিস না? এরপর লিপি খালা যখন খাটের নিচে হাত দিয়েছেন, অর্থাৎ ওই তোষকটা সরিয়ে যখন হাত দিয়েছেন, তখন দেখেন ঠিকই সেখানে সজনে গাছের ছাল এবং একটি গাছের পাতা। এটা যে কোন গাছের পাতা এটা বোঝা যাচ্ছে না, তবে এই পাতাটা বেশ অদ্ভুত। সচরাচর উনি যে গাছগুলো চিনতেন সেই গাছের পাতা যে এটা না, এটা উনি বুঝতে পারেন এবং উপস্থিত যারা ছিলেন তারাও বুঝতে পারেন। এরপর স্বপ্নে বলে যাওয়া সেই ব্যাপারটা উনি ফলো করেন, অর্থাৎ সজনে গাছের ছাল আর ওই পাতাটা পেটে আশেপাশে কিছু মানুষ যারা পেটের ব্যথায় ভুগছিলেন তাদেরকে খাওয়ান। আল্লাহর অশেষ রহমতে তারা ম্যাজিকের মতো ভালো হয়ে যায়। কিন্তু ওনার এই চিকিৎসা বিদ্যা বেশি দিন টিকলো না, কারণ গ্রামের সকলেই তুচ্ছ তাচ্ছিল্য করে লিপি খালাকে পীর মা এগুলো বলে খেপাতে থাকে, যেখানেই যায় খেপাতে থাকে তাকে। উনি এই ধরনের কথাবার্তা, বিশেষ করে এই ধরনের বিদ্রূপ করে তাকে যে কথা বলা হচ্ছে, উপহাস করা হচ্ছে, এই বিষয়টা আসলে মেনে নিতে পারলেন না। আর এই কারণেই মানুষের এই তির্যক মন্তব্যের কারণেই উনি অবশেষে এই চিকিৎসা করা বাদ দিলেন। গ্রামের লোকজন ঘুরিয়ে পেঁচিয়ে কত ধরনের যে কথা বলেছে তাকে কটাক্ষ করে, উনি ছোট মানুষ, এই ধরনের কথা আসলে উনি মেনে নিতে পারেন নাই। তো যাই হোক, এরপরে অন্য আরেকটি ব্যাপার বলি। লিপি খালাদের যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু যশোর জেলার বাঘারপাড়া ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে। ওনাদের বাড়ি থেকে 100 ফুট দূরত্বে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের মাঠ, এই ফসলের মাঠে লিপি খালাদের বাড়ির লোকজন চাষাবাদ করে থাকতেন আর কি। তো সময়টা হবে ধানের সিজন,
ধান যখন পেকে যায় তখন অনেক সময় বিভিন্ন পাখি, গরু, ছাগল সুযোগ পেলে এই ধান খেতে চলে আসে আর ফসল নষ্ট করে। যেহেতু বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের এই জমিটা, তো খালেদের বাড়ি থেকে বেশি দূরেও না, ওখানে বাঁশের একটি মাচালি পেতে একদিন এই মিকাইল ভাইয়ের আম্মু আর লিপি খালা ভর দুপুরবেলা পাহারা দিচ্ছিলেন ক্ষেত। তো মিকাইল ভাইয়ের আম্মু এবং লিপি খালা ওনারা ওখানে বসে বসে একটা ওয়ালমেট সেলাই করছিলেন আর নিজেরা নিজেদের মতো করে গল্প করছেন। গল্প করতে করতে এক পর্যায়ে লিপি খালা চিৎকার দিয়ে মিকাইল ভাইয়ের আম্মুকে বলে ওঠেন যে ওই দেখ দেখ নদীর উপর তাকা। এটা বলে লিপি খালা হাসতে থাকে। তখন মিকাইল ভাইয়ের আম্মু জীবনে এক ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর বলতে খুব অদ্ভুত ভয়ঙ্কর বটে, দিন দুপুর বেলা এই জিনিসটা দেখেন। উনি দেখেন যে একজন মধ্যবয়সী লোক বুড়িগঙ্গা নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। তার হাতে একটি তসবি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, পরনের লুঙ্গি, শরীরের সাথে একটি গেঞ্জি, মুখে দাড়ি রয়েছে, হেঁটে হেঁটে এপাশ থেকে অন্য পাশে চলে যায়। মিকাইল ভাইয়ের আম্মুর ভাষ্য অনুযায়ী কেউ যদি নদীর উপর দিয়ে হেঁটে যায় এটা তো আসলে দেখলে অবাকই লাগবে, কিন্তু এটাই সত্য হয়েছিল। ওনার আম্মু তো ভয় পেয়ে সাথে সাথে বাড়িতে এক দৌড়ে চলে যায়। বাড়িতে আসার পর উনি বলেন যে উনি এই জিনিস দেখেছেন। ওইদিকে লিপি খালা হাসতে হাসতে বাড়িতে চলে আসেন। এই বিষয়টাকে আসলে উনি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, কারণ খালার সাথে এরকম হামেশাই অনেক জিনিস ঘটতো উনি দেখতেন, এই জন্য উনি আর ভয় পেতেন না, উনি এগুলো ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতেন। ওনার ভয়ের চাইতে সাহসী বেশি হয়ে গিয়েছিল। তো এইভাবে বিভিন্ন ধরনের ঘটনা চলছে। এখন লিপি খালা তো বড় হয়ে গেছেন, এভাবে চলতে চলতে তাকে বিয়ে দিতে হবে। লিপি খালাকে বিয়ে দেয়া হলো। ঘটনা শুরু হয় বিয়ের পর থেকে আবার নতুন করে, তবে এবার কিন্তু অন্য ধরনের ঘটনা। লিপি খালা যখন ঘুমিয়ে থাকতেন তখন স্বপ্নের মধ্যে এক ধরনের মাটির হাড়ি দেখতে পেতেন যার মধ্যে টাকা রয়েছে। উনি দেখতে পেতেন যে শ্বশুরবাড়ির পেছনে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের ভেতর থেকে টাকার যেই মাটির হাড়িগুলো সেগুলো ভেসে ওঠে, আর তাকে বলতো যেগুলো সব তোর, নিয়ে যা। কে যে বলতো এটা উনি দেখেন নাই, কিন্তু এই মাটির হাড়িগুলো দেখেছেন। তবে লিপি খালা কখনোই এই টাকার প্রতি লোভ করেন নাই এবং এটা নিতে কোনো আগ্রহও দেখান নাই। যখন উনি এটা আর নিলেন না, লোভ করেন নাই, এরপর লিপি খালার সাথে বেশ কিছু সমস্যা হতে থাকে। আগে তো যে জিনটা ছিল সেটা কখনোই লিপি খালাকে কোনো ক্ষতি করেনি, কিন্তু এবার শুরু হয় ভিন্ন রকমের একটা সমস্যা। লিপি খালা যখন অন্তঃসত্ত্বা হতেন, অর্থাৎ গর্ভবতী হতেন, তখন ওনার গর্ভের সন্তানের একটা বিশেষ সমস্যা দেখা দিত। সেটা হচ্ছে এই সন্তানটা একটা নির্দিষ্ট সময় পার করার পর পেটের মধ্যেই আস্তে আস্তে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যেত। মানে এতটা শুকিয়ে যেত সেটা মারা যেত। তো এই রকম সমস্যা কিন্তু লিপি খালার চলতে থাকে। ওনার অনেক চিকিৎসা করা হয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে, তারপর কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক, এগুলো করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা সমাধান করা যায় নাই। শেষমেশ ভালো একজন হুজুরের মাধ্যমে রুকিয়া করার পর আল্লাহর অশেষ রহমতে লিপি খালা একটি কন্যা সন্তান জন্ম দিতে সক্ষম হন। সেই মেয়েটি এখন অনার্স কমপ্লিট করেছে, লেখাপড়া শেষ করেছে, বর্তমানে তিনি একটি সরকারি চাকরি করছেন। এরপর বিশেষ করে মোটামুটি ওনার কন্যা সন্তান যখন জন্ম লাভ করে, এরপর তো উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। দীর্ঘদিন অসুস্থ থাকেন, আবার ভালো হয়ে যান। তবে হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে যান। 15 থেকে 20 দিন আইসিইউতে ছিলেন। খুব বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগে লিপি খালা পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে যান। আসলে লিপি খালার এই অসুস্থতা, এটা কি ওই জিনের কারণে হয়েছিল নাকি এমনিতেই হয়েছিল? আসলে উনি কি কারণে মারা গিয়েছিলেন এটা বলা বেশ দুষ্কর। কেনই বা শ্বশুরবাড়িতে আসার পর স্বপ্নে ওই মাটির হাড়িগুলো দেখতেন যেগুলোর মধ্যে টাকা থাকতো?
এটা কি ওই জিনেরই কাজ, নাকি এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার রয়েছে? এই বিষয়টি আসলে সেভাবে জানা যায় না। মিকাইল ভাই লিপি খালার জন্য দোয়া করতে বলেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আমি রায়হান আকন্দ, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার উত্তর আবাসিক এলাকা থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমার প্রতিবেশী এক আন্টির বড় ভাই আর তার সহকর্মীর সাথে। তারা ময়মনসিংহের একটি সরকারি অফিসে কর্মরত ছিলেন এবং তাদের দুজনেরই বাড়ি ঘাটাইল উপজেলার একটা গ্রামে। নাম প্রকাশ করতে ইচ্ছুক না থাকায় ঘটনাটিতে তাদের ছদ্মনাম করিম ও মফিজ ব্যবহার করছি। ঘটনা শুরুর আগে ঘটনাটি যে জায়গায় ঘটে তার একটু বর্ণনা দেই। ঘটনাটি ঘটে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে। মহাসড়কটি মধুপুর উপজেলার শালগজারের প্রায় 10 কিলোমিটার বনের মাঝখান দিয়ে ময়মনসিংহ জেলার সাথে মিলিত হয়েছে। টাঙ্গাইল থেকে বনের প্রবেশ পথে প্রথমে পড়ে 25 মাইল নামক বাজার, তারপর থেকে বনের ভেতর দিয়ে রাস্তা শুরু। এরপর 10 কিলোমিটার রাস্তার আশেপাশে আর কোনো জনবসতি নেই, মাঝখানে ছোট একটা খাল, তারপর রসুলপুর নামক বাজার। এখন আসল ঘটনায় আসি। ঘটনাটি ঘটে 2001-2 সালের দিকে। করিম পয়লা বৈশাখের 2 দিন আগে অফিসে দুপুরের খাবারের সময় মফিজকে বলে, পয়লা বৈশাখ তো ছুটি, তার আগের দিন অফিস করে বাড়িতে যাব। মফিজ বলে, আমিও তো যাব, তাহলে আসেন একসাথে মোটরসাইকেলে করে যাই। যেহেতু বের হতে হতে রাত হয়ে যাবে, দুজন একসাথে গেলে ভালোই হবে। তো পয়লা বৈশাখের আগের দিন অফিস শেষ করে বাড়িতে যাওয়ার জন্য সব গুছিয়ে বের হতে হতে প্রায় রাত 10টা বেজে গেছে। মফিজ ড্রাইভ করছে, করিম পেছনে বসে আছে। দুজনে গল্প করতে করতে জার্নিটা ভালোই এনজয় করছিল। এভাবে রসুলপুর পর্যন্ত পৌঁছানোর পর তারা দেখতে পায় রাস্তা আর আশপাশ ভেজা। কিছুক্ষণ আগেই বৃষ্টি হলে যেমন হয়, রাস্তায় কোনো যানবাহন তো দূরের কথা, ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দও নেই। হঠাৎই করিমের প্রচন্ড প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে। সে মফিজকে বলে, ভাই আপনি খালের ওপর কালভার্টে একটু দাঁড়াবেন, আমি একটু প্রাকৃতিক কাজ সারবো। মফিজ বলে, ঠিক আছে, আমি ওই ফাঁকে একটা সিগারেট খেয়ে নিই। করিম খালের পাড়ে জঙ্গলে প্রাকৃতিক কাজ সেরে পানি ব্যবহার করে এরপর পানিতে হাত ধোয়ার সময় তার হাতটা একটা বস্তুর ভেতর ঢুকে যায়। অমনি সে বস্তুটার ভেতর থেকে হাতটা বের করে লাইটার জ্বালিয়ে দেখতে পায় সেটা একটা গলিত লাশ, যার অর্ধেকটা পানিতে আর অর্ধেকটা ডাঙায়। অমনি সে ভয় মফিজকে ডাক দিয়ে বিষয়টা দেখায়। মফিজও দেখে ভয় পেয়ে যায়। তারা দুজন তাড়াতাড়ি রাস্তায় চলে এসে মোটরসাইকেল উঠে বসে আবার যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা লোমশ হাত এসে মোটরসাইকেলের হেডলাইট চেপে ধরে। অমনি মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায়। তখন মফিজ মনে মনে ভাবে, হয়তো সে একটু বেশি ভয় পেয়েছে, তাই এমন হচ্ছে। এটা হয়তো তার হ্যালুসিনেশন। এটা ভেবে সে মোটরসাইকেল স্টার্ট করে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর আবার সেই লোমশ হাত এসে মোটরসাইকেলের হেডলাইট চেপে ধরে। অমনি মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। এবার সে আরো ভয় পেয়ে যায়। সে ব্যাপারটা করিমকে বলে। করিম বলে, সেও নাকি শুধু কোনই পর্যন্ত একটা লোমশ হাত হেডলাইটে চেপে ধরতে দেখেছে। তখন দুজনেই ভয় পেয়ে দোয়া পড়তে থাকে। দোয়া পড়তে পড়তে আবার মোটরসাইকেল স্টার্ট করে চলতে শুরু করে। আরো 2 বার একইভাবে মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। এবার তার উচ্চস্বরে দোয়া পড়তে পড়তে চলতে চলতে দূর থেকে দেখতে পায় অনেকগুলো দোকান, প্রায় সবগুলো বন্ধ থাকলেও একটাতে আলো চলছে। এটা দেখে তারা একটু সাহস ফিরে পায়। দোকানের সামনে মোটরসাইকেল দাঁড় করিয়ে তারা দেখতে পায় সাদা চাদরে মোড়ানো এক বৃদ্ধ লোক দোকানে বসে আছে। তার সারা শরীর চাদর দিয়ে ঢাকা, শুধু মুখটা বের হয়ে আছে। তারা ভাবে দোকানে গিয়ে তাদের বিপদের কথা বলবে। যদি রাতটা কাটানোর কোনো ব্যবস্থা বৃদ্ধ লোকটা করে দেয়, তবে রাতটা এখানে কাটিয়ে সকালে বাড়ির পথে রওনা দেবে। তারা দোকানে গিয়ে 2 কাপ চা বৃদ্ধ লোকটির কাছে চায়। বৃদ্ধ লোকটি চাদরে মোড়ানো অবস্থায় ফ্লাক্স থেকে তাদের চা দেয়। তারা চা খেতে খেতে তাদের বিপদের কথা বৃদ্ধ লোকটির কাছে বলে, কিন্তু বৃদ্ধ লোকটি কোনো উত্তর দেয় না। যখন তারা চায়ের কাপ দিয়ে টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, তখন হঠাৎই বৃদ্ধ লোকটি চাদরের ভেতর থেকে একটা হাত বের করে
তাদের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, দেখো তো, এই হাতটা নাকি। তারা হাতের দিকে তাকিয়ে দেখে এই হাতটাই সেই লোমশ হাত যেটা রাস্তায় তারা বারবার দেখেছে। তারা এটা দেখে ভয়ে দৌড়ে মোটরসাইকেলে উঠে পড়ে। মোটরসাইকেল স্টার্ট করে তখন বৃদ্ধ লোকটি পেছন থেকে বলতে থাকে, তোদের কপাল ভালো আজ বেঁচে গেলি। তারপর মোটরসাইকেল আর বন্ধ হয়নি। তারা খুব স্পিডে মোটরসাইকেল চালিয়ে মফিজের বাড়িতে পৌঁছে বাড়ির উঠোনে করিম অজ্ঞান হয়ে যায়। মফিজের অবস্থাও তখন খারাপ। তারপর মফিজের বাড়ির লোকজন বের হয়ে মাথায় পানি ঢেলে করিমের জ্ঞান ফেরায়, মফিজকে সুস্থ করে তোলে। এরপর কয়েকদিন তাদের দুজনেরই জ্বর ছিল। তারপর সুস্থ হয়ে ছুটি শেষে অফিসে যাওয়ার পথে কৌতূহলবশত তারা খালের পাশে গিয়ে দেখে ওখানে কোনো লাশের চিহ্নও নেই। আর খালের থেকে আনুমানিক যতটুকু দূরত্বে তারা দোকান দেখেছিল ওখানে তো দূরে থাক, তার 1 কিলোমিটার আগে পরেও কোনো দোকান নেই। এমন ঘটনা কেন তাদের সাথে ঘটলো এর কোনো ব্যাখ্যা তারা আজও পায়নি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তালহা, পুরান ঢাকা মিটফোর্ট থেকে আসছি। তো রাসেল ভাই, ঘটনাটা আমার ছোটবেলার। আমার বয়স তখন 4। আমরা তখন পুরান ঢাকার একটা বাড়ি, আমি বাড়ির অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আমরা এখন যেখানে আছি তার পাশের এলাকার নাম হচ্ছে আগানবাব দেউরি। আচ্ছা। তো আমরা যে বাড়িটাতে উঠি, সেই বাড়িটা যখন আমরা উঠি তখন যদি আমরা জানতাম এই বাড়িটার সম্পর্কে তাহলে আমরা কখনোই এই বাড়িতে উঠতাম না। তো আমার বয়স তখন 4। আমরা বাড়িটাতে যখন উঠি তো একদিন বিকেলের কাহিনী। বিকেলবেলা আমি একটু বলে রাখি যে রাসেল ভাই, এখন তো বর্তমানে যে বাড়িগুলো হয় বাড়ির জানালাগুলো সাধারণত থাই গ্লাসের হয়। তো তখনকার বাড়িগুলোতে বা এখন ওই বাড়িতে যে জানালাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 4টা খোপ করে যে জানালাগুলো তৈরি করা হয় আগে বা হতো, বা এখন অনেক জায়গায় আছে পুরান ঢাকার। তো সেই ধরনের জানালা ছিল। তো এই বাড়িটার শেপটা ছিল যে প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে একই বারান্দা, অনেক লং একটা বারান্দা ছিল। সব ফ্ল্যাট থেকে বের হলে একটাই বারান্দা পড়ে। সেই বারান্দা আমি একদিন বিকালবেলা খেলে আমাদের ফ্ল্যাটের বারান্দামুখী যে জানালাটা ছিল সেই জানালাটার একটা কাজ আমি ভেঙে ফেলি। বল লাগার কারণে সে একটা জানালা ভেঙে যায়। তো যেহেতু বল লাগে, পুরো জানালা তো ভাঙে না, মাঝখান দিয়ে একটু ভাঙে, বাকি জায়গা কাটা কাটা হয়ে থাকে। তো সেই জিনিসটা যেহেতু রিস্কি, আমি এই জন্য বাকি পুরো জানালাটা সমান করে ভাঙি। তো ভাঙার পর জানালাটা পিছন দিক থেকে আমার ঘরের ভিতর থেকে আমরা যে ছোটবেলায় সিলেটে লেখার জন্য চক দিয়ে যে সিলেটে লিখতাম, 4 কোনা সিলেট ছিল, সেই সিলেট দিয়ে আমি ওই জানালাটা ঢেকে দিই। আর ওই বাসা যেহেতু অনেক পুরনো, বাসার মিস্ত্রি বা দারোয়ান কাউকে বললে যে জানালা লাগাই দিয়ে যাবে, কাজটা লাগাই দিয়ে যাবে, এমন বাসার ব্যবস্থাপনা তেমন ভালো ছিল না। তো সেদিন রাতের বেলার কাহিনী রাসেল ভাই, আমার বাবা ব্যবসার কাজে ঢাকায় ছিলেন না, ঢাকার বাইরে ছিলেন, খুলনাতে। তো বাসায় আমার মা ছিলেন, আমি ছিলাম, আর আমার খালামণি ছিলেন। আর আমার খালামণির কোলে আমার ছোট্ট বোন তখন নবজাতক শিশু, 2-1 সপ্তাহ হয়তো হয়েছিল। তো হয়তো এই কথা অনেকে জানেন বা জানেন না যে নবজাতক শিশু বা নতুন বাচ্চা যে ঘরে থাকে সেই ঘরে সাধারণত একটু ছোটখাটো একটু ঝামেলা হয়েই থাকে। তো এই কারণে বাচ্চাদের গলায় কিংবা কোমরে তাবিজ টাবিজ বেঁধে দেওয়া থাকে। এমনিতেই বাসায় ঝামেলা, তারপর আবার আমার ছোট বোন। তো সেদিন রাতের বেলার কাহিনী রাসেল ভাই, রাত 3টার দিকে আমার মা দেখতে পারেন যে জানালার ওই পাশে সাদা কাপড় পরা, খুব লম্বা, আমাদের জানালার সাইজটা অনেক ওয়াইড ছিল, কেউ যাচ্ছে আর আসছে। তো আমার মা ভাবতেছেন এত রাতে স্বাভাবিকভাবে এই বাসায় রাত 7টা-8টার পর সাধারণত মানুষ বারান্দায় হাঁটাহাঁটি করে না, কারণ এই বাসা সম্পর্কে সবাই কম বেশি জানে। তো আমার মা ভাবতেছেন রাত 3টার সময় আসার কোনো কথাই না, এখানে কেউ হাঁটাচলার করার কথা না। তো আমার মা আমার রুম থেকে বের হয়ে ফ্ল্যাটের আমাদের রুম থেকে বের হয়ে ফ্ল্যাটের মেইন দরজায় গেলেন। মেইন দরজায় গিয়ে আমার মা দেখতে আমাদের যে মেইন দরজা ছিল, দরজাটা একটু জায়গা ফাঁকা ছিল, কাঠের দরজা। সেই দরজা দিয়ে দেখতেছিলেন যে সামনে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের গেটটা খোলা আছে কিনা। তো এটা দেখতেছেন কারণ ওই ফ্ল্যাটে একটা ছেলে আছে যে জন্ম থেকেই পঙ্গু। ওই ছেলের বাবা এই ছেলের পঙ্গু হওয়ার কারণে মাজার পূজা করতেন, আর মাজারে অনেক মান্যতানত করতেন তার ছেলের সুস্থতার জন্য। তো সে প্রায় সময় রাতেবেলা বাসায় আসতেন।
তো আমার মা ভাবতেছেন যে সে কি না নাকি অন্য কেউ সেটা দেখার জন্য। তো আম্মু দেখলেন না, ওই বাসার গেট বন্ধ, জানালা বন্ধ, সবই বন্ধ। তো আম্মু কৌতূহল নিয়ে আবার ঘরে চলে আসছেন। ঘরে চলে আসার 5 মিনিট পরে রাসেল ভাই দেখলেন যে ওই ছায়াটা চলাফেরা মুভ না করে একদম আমার যে ভাঙা জানালাটা ছিল, ওই ভাঙা জানালাটার সামনে এসে স্টিল দাঁড়ায় যায়। দাঁড়ায় যাওয়ার কিছুক্ষণ পর আমার যে সিলেটটা দিয়ে আমি ঢেকে রাখছিলাম জানালাটা, সেই সিলেটটা ওই জায়গা থেকে ছিটকে যায়, ওই জায়গা থেকে সিলেটটা পড়ে যায় নিচে। আমার মা তখন কাইপা উঠেন। আমি তো ঘুমানো, আমি কিছুই জানি না, আমি সকালবেলা আমার মার থেকে সব শুনছি। তো তখন রাসেল ভাই আমাদের ঘরে, সেই মানে যে ছিল জানালার ওই পাশে, সে আমাদের ঘরে হাতটা প্রবেশ করায়। হাতের অবস্থাটা যদি আমি বলি রাসেল ভাই, আমরা সাধারণত যে পাঞ্জাবি পরি বা যে জামাগুলো পরি, আমাদের হাতটা কিন্তু এতটা ঝুল হয় না, কিন্তু ওই যে জামাটা ছিল সাদা কালার জামাটা, প্রচুর পরিমাণ ঝুল ছিল। আর হাতের অবস্থা যদি বলি যে তার নেইলগুলো প্রচুর পরিমাণ লং আর শার্প ছিল। আর হাতের চামড়াগুলো, আমরা সাধারণত মাছের উপরে যে জিনিসটা, আমরা সাধারণত মাছের আইসটা বলি, তো মানে পিছিল যে জিনিসটা আর কি, তো তার হাতের অবস্থা এমন ছিল। তো বাসায় যেহেতু 2টা বাচ্চা, আর বাসায় কোনো ছেলে পুরুষ মানুষ নাই যে আমার মা তাকে দিয়ে কিছু করাবে, তো আমার মা যদিও ভয় পাচ্ছিলেন, তবু 2টা বাচ্চার দিকে তাকায় সে সাহস করে, প্রোটেকশনের জন্য সাহস করে ছুরি নিয়ে ওই হাতের সামনে যান। হাতের সামনে গিয়ে চিল্লায় বলেন, এই তুই কেন দেখবো। তো তখন হাতটা মানে তেমন কিছু হয় না, হাতটা পিছন দিকে চলে যায়। জানলা থেকে বের হয়ে সে, আমি একটা কথা হয়তো বলিনি যে বাসার 2টা সিঁড়ি ছিল। একটা সিঁড়ি দিয়ে সাধারণ মানুষ সবাই চলাফেরা করতো, আর একটা সিঁড়ি ছিল যেটা বাসার পিছন দিকে, সেই সিঁড়িটা সব সময় বন্ধ থাকতো। তো ওই ছায়াটা মানে জানলা থেকে হাত বের করে সেই সিঁড়ির দিকে চলে যায়। তো সেদিন রাতের বেলা জাস্ট আমাদের এইটুকুই হয়। ঠিক পরের দিন রাসেল ভাই, একদম ঠিক তার পরের দিনের কাহিনী, আমাদের ফ্ল্যাটে 2-3টা ফ্যামিলি থাকতো। আমরা একটা রুম নিয়ে থাকতাম ঢাকাতে প্রথম। তো আমাদের পাশের ফ্যামিলিতে মানে খুব রাতের বেলা হাজব্যান্ড ওয়াইফ রাতে ঝগড়া করতেছিল। রাতে ঝগড়া করে তার ওয়াইফ হাজব্যান্ডের সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে ঠিক সেই দিকে যায় যে দিকের সিঁড়িটা বন্ধ থাকে সবসময়। আমরা থাকলাম 7 তলায়। সেই দিকে গিয়ে সে যা দেখতে পারে যে একটা লাশ আমরা যখন দাফন করি, দাফন করার আগে কিন্তু তার উপরের দিকটাও বাধা থাকে, নিচের দিকটাও বাধা থাকে, মানে মাথার দিকটা বাধা থাকে, পায়ের দিকটাও সব বাধা থাকে। ঠিক সেই বাধা অবস্থায় একটা লাশ দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় আছে। তো সে সেটা দেখে মানে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না। সে চিল্লা ফাল্লা করে তার হাজবেন্ডকে এসে জড়ায় ধরে, ঝগড়া টগড়া সবই বাদ, এসে জড়ায় ধরে চিল্লায় কান্না শুরু করে। তো তার চিল্লা চিল্লি শুনে, যেহেতু আমরা একই ফ্ল্যাটে থাকতাম, আমরা সবাই উঠে গেছি। আর ওঠার পরে উনি বলছেন যে আমি কোনো এইগুলা দেখছি। তো রাসেল ভাই, ওই বাড়িতে এইসব ঘটনা খুবই মানে কমন একটা ব্যাপার ছিল, যারা ওই বাড়ি হওয়ার পর থেকে স্টিল নাও সেটা ফেস করে। এমনকি বাসার আমি 5 নম্বর তলা আর 2 নম্বর তলায় এইসব কাহিনী একটু বেশি হয়। তো রাসেল ভাই, আমার একটা ফ্রেন্ড, মানে আমি গত 2 বছর আগে আমার একটা ফ্রেন্ড ওখানে ভাড়া থাকতো। তো তার কাছে আমি গিয়েছিলাম, সে 2 নম্বর তলা আর কি থাকতো। তো সে এমন বলেছিলেন যে গরমের কারণে যদি কেউ মানে সাধারণত এই বাসায় গ্রামগঞ্জের মতো, মানে ধরেন গ্রামগঞ্জে যেমন 7টা-8টার দিকে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়, কোনো আওয়াজ টাওয়াজ কিছু থাকে না, তেমন এই বাড়ির অবস্থা পুরান ঢাকা থাকা সত্ত্বেও এই বাড়ির অবস্থা এমন ছিল যে 7টা-8টার পরে সাধারণত খুব বারান্দা বের হতেন না। আর যাদের যত কাজটা ছিল সব দিনের বেলা শেষ করে আইসা পড়তেন। তো সে রাতের বেলা, তার ফ্ল্যাটটা ছিল হচ্ছে আপনার যেদিকে সেটা বন্ধ, আমি বলছি যে যেদিকে সেটা বন্ধ সেদিকের ফ্ল্যাটে সে তার ভাড়া থাকতো। তো রাতের বেলা সে জানালা খুলে ঘুমায় গরমের কারণে। তো সে যা দেখতে পারে যে একদম পুরো শরীর ঢাকা 6টা মানুষ কফিনে করে কাউকে নিয়ে বারান্দার এই পাশে যাচ্ছে আর এই পাশে আসতেছে। তো সেগুলো সহ্য করতে পারে না, যদিও তার সাহস ছিল, অনেক সাহস ছিল, কিন্তু সে এই ধরনের দৃশ্য মানে বলতে গেলে যতটুকু কিংবা যে দেখতেছে তার অবস্থা একটু বেশি খারাপ ছিল, বলে বোঝানোর মতো না যে অবস্থাটা কত ভয়ানক। তো এইখানে যাচ্ছে আর ওইখানে আসতেছে, সে সেটা দেখে জানলা বন্ধ করে দেয়। এরকম মানে কেউ জানলা খুলে ঘুমালে সে এরকম কাহিনী ফেস করবেই। এমনকি রাতের বেলা যদি কেউ দরজা খুলেও বের হয়, সে এই লাশ জাতীয় বা মরা মানুষ জাতীয় জিনিসই দেখত, মানে লাশ দাঁড়ায় আছে বা কেউ ঘুমায় আছে, কেউ কান্না করতেছে, মরা মানুষ, এইসব টাইপের সব জিনিস ফেস করত। তো আমরা যখন এই বাসা থেকে চলে আসি, আমরা 4 বছর ছিলাম মোট ওইখানে ওই বাসায়। তো আমরা চলে আসার 1 মাস আগে ওই বাসায় 2জন ভাই, মানে আপন 2জন ভাই ওই বাসার দারোয়ান ছিলেন, দারোয়ান বা মিস্ত্রি এমন কিছু ছিলেন আর কি। তো
তো দুইজন ভাইয়ের একজন, আমি ঠিক নাম বলতে পারতেছি না, কনফিউজ। তো একজন ভাই 5 তলায়, ওই বাসার একটা ব্যাপার ছিল যে বারান্দায় কোনো লাইট লাগালে সেটা বেশি দিন টিকতো না, সেটা যে কোনো তালাই হোক। তো 5 তলার একটা কাহিনী যে ওই দারোয়ান, সে তার চোখের সামনেই দেখতেছিল যে বাসার যে সিঁড়িটা যেদিকে অফ, সেই সিঁড়ির দিকে তার মতোই কাউকে, মানে তাকেই কেউ যেন টেনে হিঁচড়ে পা ধরে টেনে নিয়ে যাচ্ছে ওই কর্নারের দিকে। আর সে হামাগুড়ি দিয়ে বাঁচার চেষ্টা করতেছে আর খুব কান্না করতেছে। তার মুখে রক্তাক্ত অবস্থা, যেন তার মুখে কেউ আঁচড় দিচ্ছে, তার মুখ রক্তাক্ত, আর সে হামাগুড়ি দিচ্ছে বাঁচার জন্য, কিন্তু সে পারতেছে না, তাকে টেনে নিয়ে যাচ্ছে। আর সেটা সে নিজেই দেখতেছে তার চোখের সামনে, তার মতো কাউকে নিয়ে যাচ্ছে। তো রাসেল ভাই, আমরা যখন এই বাসা থেকে চলে আসি, আমি তার বেশ কিছু বছর পর আমার ওই বাসায় যেহেতু আত্মীয় স্বজন ছিল, অনেক পরিচিত মানুষ ছিল, আমি তাদের সাথে দেখা করতে যাই। তো আমি যাওয়ার পরে যে স্যাড নিউজটা শুনি যে আমরা ওই বাসা থেকে চলে আসার কিছুদিন পরে ওই দারোয়ানটার লাশ পাওয়া যায় ছাদে। কে মারছে, কিভাবে মারছে তা কেউ জানে না, বাট যেহেতু এই বাসার অবস্থা খারাপ সবাই জানে, তাই সবাই ধারণা করে নিছে যে এমনই কিছু হবে। বিকজ তার মানে মুখের অবস্থা খুবই বিদঘুটে ছিল, এমনকি দেখছে তার চোখও উঠানো, মানে খুবই মানে সহ্য করার মতো না, এমন তার ফেসটা এমন খারাপ ছিল। তো রাসেল ভাই, আমরা ওই বাসা থেকে যখন চলে আসি, চলে আসার পর আমরা আমি এখন যে বাসাতে আছি, এই বাসাতে আসার পর পার্সোনালি শুধু আমার সাথে একটা ঘটনা ঘটে। এটা আমি ছোট্ট করে বলি রাসেল ভাই, যে শীতকাল ছিল, সকালবেলা মানে ফজরের কিছুক্ষণ আগে আমি মানে আমার চোখে ঘুম মানে পুরোপুরি নাই, আমি চোখটা মেলেও রাখিনি, আবার পুরোপুরি বন্ধ না, আমতা করে তাকায় আসছিলাম। তো মানে আমার সামনে যা আছে আমি ক্লিয়ারলি দেখতেছি। তো আমি দেখতেছিলাম রাসেল ভাই, আমার রুমের যে দরজা থেকে মানে আমার ফ্লোর থেকে পুরো সিলিং পর্যন্ত এমন সাইজের কেউ আস্তে আস্তে আমার কাছে আসতেছে। আর যতই কাছে আসতেছে ততই আমি আমার শক্তি হারাচ্ছি, আমার শরীর আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আমি কোনো কিছু করার সাহস পেতেছিলাম না, কোনো শক্তিই পাচ্ছিলাম না। তো আমি ক্লিয়ারলি দেখতেছিলাম রাসেল ভাই যে ওই অবয়বটা আমার সামনে আসার পর আমি যেহেতু খাটের কর্নারে ছিলাম, মানে যে দিক থেকে খাট থেকে নামবে ওই কর্নারে আমি শুয়েছিলাম। তো সেই অবয়বটা কাছে এসে আমরা নামাজের সময় যেভাবে রুকু দিই, মানে কোমরটা যেভাবে ভাঙি, ঠিক সেইভাবে কোমরটা ভেঙে একদম পুরোপুরি আমার মুখের সামনে তার মুখ মিলিয়ে সে খুব জোরে জোরে গরম নিঃশ্বাস ছাড়তে থাকে, যেটা আমি পুরোপুরি ফিল করতেছিলাম। কিন্তু তার চেহারার দিকে তাকানোর আমার কোনো রকমই সাহস ছিল না। আমি মানে মুখ নাড়া আয়াতুল কুরসি পড়তে থাকি আর মনে মনে সাহস রাখি না, ও আমার কিচ্ছু করতে পারবে না। তো আয়াতুল কুরসি পড়া যখন শুরু করছি আমি, তো তখন দেখলাম যে ওই অবয়বটা সোজা হয়ে দাঁড়ায় আমার গেট পর্যন্ত গিয়ে মানে দাঁড়ানোর পর সে লাফালাফি করতেছে আমার কাছে আসার জন্য। সে একবার সামনে আসতেছে, একবার পিছনে যাচ্ছে, একবার সামনে আসতেছে, পিছনে যাচ্ছে, মানে ছটফট করতেছে আসার জন্য, আবার পারতেছে না। তো যেহেতু তার আর আমার মাঝে একটা ডিস্টেন্স হয়ে গেছে, সেই কারণে আমি একটু সাহস নিয়ে বসে পড়ি। বসার পর আসলে আমি বলছিলাম না যে শীতকাল ছিল, বাসার ফ্যান বন্ধ ছিল, কোনো দিক দিয়ে বাতাস আসার কোনো কারণ নেই। তো আমি যখন উঠে দাঁড়াই তখন দেখি যে মানে আমার রুমের দরজার পর্দা নড়তেছে, মানে এই মাত্র কেউ গেল আর পর্দাটা নড়তেছে। তো আমার চোখে যেহেতু এটা ভাসতেছে, আমি মাত্র এমন কিছু দেখলাম। তো আমার রুমের বরাবর হচ্ছে আমার ছোট বোনের রুম। তো ঠিক তখনই 2-3 সেকেন্ড পর আমার আম্মু ওই রুম থেকে বের হয়। তো আম্মুকে দেখে আমার মানে চোখে যেহেতু আগের জিনিসটা ভাসতেছিল, আম্মুকে দেখে আমি ভয় পাই, যে আমি কাইপে উঠে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় ভয়। তো আমার আম্মু আমার কাছে দৌড়ে আসে যে বাবা কি হয়েছে। তো আমি বললাম যে আম্মু এই মাত্র এরকম কাহিনী হয়েছে, যার কারণে আমি এরকম ভয় পেয়েছি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর রাসেল ভাই, আপনার জন্য ছোট্ট একটা মেসেজ আছে আমার কাছে। আমার একটা আপু ইউএসএ থাকে, তানজিম আঞ্জুম খালিদ। তো তার বাবার সে ইউএসএ থাকা সত্ত্বেও আপনাদের একটা এপিসোডও মিস দেয় না। ওকে, তো তার পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজটা ছিল, তার আপনাকে হাই বলছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব, আফরান ভাইয়ের সাথে কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। ওনার দাদার নাম আব্দুর রৌফ। উনি একজন আমিন ছিলেন, জমি মাপতেন এবং খুব বিচক্ষণ, সেই সাথে খুব রাগী আমিনও ছিলেন বটে।
আর খুবই সাহসী একজন মানুষ ছিলেন। তো জমি মাপার জন্য তো অনেক দূরে দূরে মাঝে মাঝে যেতে হতো, অনেকে ডেকে নিয়ে যেত। কাজ শেষ করে আসতে আসতে কিন্তু মাঝে মাঝে বেশ রাত হয়ে যেত। তো দাদার একটা সাইকেল ছিল, সেটা নিয়েই উনি আসা যাওয়া করতেন। এমন একদিন তার কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে গেছে। তিনি ভাবলেন বাড়িতে যাচ্ছি, বাজারটা সেরেই যাই। উনি কাঁচা বাজার করলেন, সাথে 2টা বড় সাইজের ইলিশ মাছ কিনে রওনা দিলেন বাড়ির দিকে। তো ওনাদের বাড়ির দক্ষিণ দিকে নিজস্ব পুকুর, পুকুরের দক্ষিণ পূর্ব সাইডে ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ও মাদ্রাসা, মসজিদের পেছনে একটা বাঁশ বাগান। এই বাঁশ বাগানটা সমস্তটা আসলে ওনাদের নাতিনটা পরিবারের মালিকানা রয়েছে, সেখানে বিশাল এক বাঁশ বাগান। মসজিদের পেছনে অর্থাৎ পুকুরের দক্ষিণে বাঁশ বাগানের মধ্যে এই ওবায়দুল ইসলাম ভাইদের কিন্তু পারিবারিক কবরস্থান, আর পাশেই ওনাদের মহল্লার আর একটা পরিবারের কবরস্থান, প্রায় পাশাপাশি আর কি। তো এই যে বাঁশবাগান, কবরস্থান, এর মধ্য দিয়ে একটা চিকন রাস্তা ছিল যেটা এখনো রয়েছে। এই রাস্তাটা মেইন রাস্তা থেকে নেমে এসে বাঁশবাগানের মধ্যে হয়ে মসজিদ ও মাদ্রাসার মাঝ দিয়ে ওনাদের বাড়ির সামনে দিয়ে গিয়ে আর একটা রাস্তায় উঠে গেছে। তো ওবায়দুল ইসলাম ভাইয়ের দাদা বেশিরভাগ সময় যাতায়াত করতেন এই রাস্তাটা দিয়ে। তো তখন তো অনেক রাত হয়ে গেছে, মানে যেই রাতে উনি ফিরছিলেন, উনি ভাবলেন যে রাস্তা দিয়ে যাই, মানে অর্থাৎ এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো। তো উনি যখন বাঁশবাগানের মধ্যে পৌঁছেছেন তখন দেখলেন রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে একটা বাঁশ পড়ে আছে। উনি তো বুঝে গিয়েছেন ঘটনা কি, উনি তো থেমে গেলেন সাইকেলটা নিয়ে। ওই সময় নাকি কেউ একজন নাকি গলায় বলছে, আব্দুর রৌফ, তুই 2টা ইলিশ মাছ নিয়ে যাচ্ছিস না? ভালো কথা, 2টা নিয়ে যাচ্ছিস, আমাকে একটা দিয়ে যা। এই কথা শুনে দাদা তো ভয় তো পেলেনই না, বরং রেগে গিয়ে বললেন, হতচ্ছাড়া বিটকেল কোথাকার, আমি এত কষ্ট করে উপার্জন করি, সেই টাকা দিয়ে মাছ কিনছি, আমার এত কষ্টের উপার্জনের ফসল তোকে কেন দেব? আমার মাছ আমি কেন দেব? এটা আমার পরিবারের জন্য কেনা। অনেক রাত হয়ে গেছে, রাস্তা ছাড়, আমাকে যেতে দে। তখন নাকি আবার ওই নাকি গলায় বলছে, তুই তো 2টা মাছ নিয়ে যাচ্ছিস, আমি তো 2টা চাই নাই তোর কাছে, আমাকে একটা দিয়ে যা। আমিও ইলিশ মাছ খাই, কতদিন ইলিশ মাছ খাই না, তোরা না দিলে কিভাবে খাবো আমরা? আমাদেরও তো খেতে ইচ্ছা করে। তখন নাকি আব্দুর রৌফ দাদা বলে উঠলেন, আমার রাস্তা কি ছাড়বি না ছাড়বি না? যদি না ছাড়িস দেখ আমি কি করি। তখন দাদা আয়াতুল কুরসি পড়ে যখন ওই বাঁশের দিকে ফু দিয়েছেন, সাথে সাথে বাঁশ সোজা হয়ে কটকট কটকট শব্দ করতে করতে দাঁড়িয়ে যায়। এরপর দাদা আবার সাইকেল নিয়ে যখন চলতে শুরু করেছেন তখন আবারও পেছন থেকে বলে ওঠে, আব্দুর রৌফ, মাছ তো দিলি না, পরে বুঝতে পারবি কত বড় ভুল করলি। দাদা এই সমস্ত কথায় পাত্তাই দেন না। দাদা বাড়িতে এসে দাদির হাতে বাজার ব্যাগ দিয়ে বললেন যে ব্যাগের ভিতরে ইলিশ মাছ আছে, রান্না করো। তো এখন থেকে বহুদিন আগে, অর্থাৎ ঘটনাটা কিন্তু 1975-76 সালের দিকে, তখন তো গ্রাম অঞ্চলে ফ্রিজের কথা কল্পনাই করা যেত না, ইলেকট্রিসিটি ছিল না। এখনো তো গ্রাম অঞ্চলে সব বাড়িতে ফ্রিজ নাই, তাই কেউ মাছ মাংস নিয়ে আসলে রাতেই রান্না করতে হতো, বা যখনই আনা হয়েছে সাথে সাথে ফ্রেশ জিনিসটা রান্না করতে হতো, না হলে সেটা জাল দিয়ে সেদ্ধ করে রেখে দিতে হতো। তো দাদি মাছ কেটে কুটে রান্না করেছেন, সবাই খাওয়া দাওয়া করেছেন, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া করার পর দাদাও শুয়েছেন, হঠাৎ করে দাদার রক্ত বমি শুরু হলো, সেই সাথে গায়ে প্রচন্ড জ্বর। এইভাবে চললো সারাটা রাত, কোনোভাবেই ওনার রক্ত বমি থামলো না, জ্বরও কমলো না। দাদি তো যথেষ্ট চেষ্টা করেছেন, ওই রাত্রে আর কি করবেন, সমাধান তো হবে না সকাল ছাড়া। তবে সকালবেলা দাদার রক্ত বমি বন্ধ হয়ে যায়, জ্বরটাও কিছুটা কমে আসে। তখন দাদি দাদাকে বলছেন যে আচ্ছা, তুমি রাতের বেলা বাড়িতে এলে সুস্থ মানুষ, এরপর হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না তো। এরপর দাদা দাদিকে সব কথা খুলে বললেন। এটা শোনার পর দাদি দাদাকে বললেন, তুমি রাতের বেলা বাড়িতে এসে আমাকে এসব কিছু খুলে বলবা না? তাহলে তো বেশ কিছু পদক্ষেপ নিতে পারতাম। যাই হোক, এখন যেটা হওয়ার তো হয়েই গেছে, তবে এটা তো এইভাবে রেখে দেওয়া যাবে না। দাদি পাশের গ্রামে একজন নাম করা কবিরাজ ছিল, সেই কবিরাজের সন্ধানে লোক পাঠালেন। সেই কবিরাজের নামটা অবশ্য ওবায়দুল ইসলাম ভাই বলতে পারেন নাই, কারণ এই ঘটনাটা আবার ওবায়দুল ইসলাম ভাই উনি ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করেছেন, ওনার মা বলতে পারেন নাই। তবে
অনেকদিন আগের কথা তো, ওই কবিরাজ নাকি হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তবে হোমিওপ্যাথি চিকিৎসকের পাশাপাশি, মানে চিকিৎসার পাশাপাশি ভালো একজন কবিরাজও ছিলেন। জিনে ধরা, তারপরে কালো জাদুতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওনার বেশ নামডাক ছিল। পরের দিন বিকেল বেলা দাদাকে তার কাছে নিয়ে যাওয়া হয়। তখন আবার দাদার রক্তবমি শুরু হয়েছে। তবে মানে রেগুলার হচ্ছে বিষয়টা এরকম না, মানে অনেকক্ষণ ঘন্টাখানেক পর পর একটু হচ্ছে। একটা হলো সারা রাত হয়েছে, আর দিনের বেলা দুপুর পর্যন্ত মোটামুটি একদম স্বাভাবিক ছিল, বমি হয় নাই। যখন ওই কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হবে তার আগ দিয়ে আবার থেমে থেমে হচ্ছে। কবিরাজের কাছে যাওয়ার পর বিস্তারিত বিবরণ কবিরাজ শুনলেন। তখন কবিরাজ বললেন, আমাকে একটু সময় দেন, দেখি কিভাবে এই চিকিৎসাটা করা যায়। কিছুক্ষণ পর মানে কবিরাজ একটা সাইডে চলে গিয়েছিলেন, নিশ্চয়ই উনি কোন একটা তথ্য নেওয়ার জন্য গিয়েছিলেন। তো কবিরাজ এসে বলল যে এই ঘটনার জন্য নাকি দাদা নিজেই অনেকটাই দায়ী। কারণ হচ্ছে উনি যখন বাঁশবাগানের মধ্যে ইলিশ মাছ নিয়ে প্রবেশ করেছেন, তার সাথে থাকা ব্যাগের ভিতরে যেই মাছগুলো ছিল এইটার উপরে নজর যায় এক মেছো পিশাচ শ্রেণীর জিন। তো এই জিনটা নজর দিয়েছে। ওই জিনটা মাছ চেয়েছে যখন, তখন দাদার উচিত ছিল একটা মাছ দিয়ে দেয়া, ও তো সবগুলো মাছ চাই নাই। দাদা তো মাছ দেনই নাই, আরো মেজাজ দেখিয়েছেন, অপমানজনক কথাবার্তা বলেছেন। জিনটা এতে করে খুব ক্ষিপ্ত হয়েছে, আর ওই মাছের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। যে মাছটা খেয়েছেন দাদা, এইটা খাওয়ার পর মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা ওনার শরীরে পড়েছে। এই মাছটা আরো অনেকে খেয়েছে, কিন্তু তাদের সমস্যা হয়নি, হয়েছে শুধু এই আব্দুর রউফ দাদার। মূলত এই ধরনের মাছ, মাংস যেগুলো কোনো জিনে চায়, অন্ধকার রাতের বেলা নিয়ে আসা হয়েছে, কোনো জিন চেয়েছে, এই খাবারগুলো আসলে খাওয়া উচিত নয়। যদি খেতেও হয় রুকিয়া করে খেলে তখন ইনশাল্লাহ সমস্যা হবে না। এই ধরনের খাবারগুলোর উপর জিনেরা নজর দিয়ে রাখে, এমনকি জাদুটোনাও করে রাখে। তো এই জিনিসগুলোই কবিরাজ বললেন যে এই ব্যাপার। তখন দাদি সব শুনে বললেন যে কবিরাজ মশাই, তাহলে ওনার শরীরটা ভালো হবে কিভাবে? তখন কবিরাজ উনি দাদাকে রুকিয়া করে দেন, গোলাপ পানি পরে দেন এবং বলেন যে এগুলো একটু একটু করে খাওয়াতে হবে, গোসলের পানিতে আবার মিশিয়ে গোসল করতে হবে। এটা 7 দিন করতে হবে, আর 5 দিনের জন্য একটা ওষুধ দিয়ে দেন। এবং কবিরাজ এটাও বলে দেন 5 দিন পর আমার কাছে আসবেন, আর যেদিন আসবেন সন্ধ্যার পর আসবেন। তো ঠিক সময় মতোই যাওয়া হয়। এই 5 দিনের মধ্যে এই সমস্যাটা অনেকটাই কমে গিয়েছিল। তবে সমস্যার একটা দেখা দেয় যে দাদা ঘুমাতে পারতেন না। ঘুমালেই স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর একটা অবয়ব এসে বলতো, আব্দুর রউফ, আমাকে তো মাছ দিলি না, সব মাছ তোরাই খেলি। আমি বলেছিলাম আমাকে একটা মাছ দিয়ে যা, তুই দিস নাই। এবার বুঝবি, বুঝবি আর কি, বুঝতেছিস ইতোমধ্যে, আরো বুঝবি। এই স্বপ্নটা দাদা ঘুমালেই দেখতেন, মানে ঘুমালেই এটা উনি দেখবেনই, এমন একটা অবস্থা। দাদার কিন্তু গায়ে জ্বর নাই, বমিও হচ্ছে না, কিন্তু উনি ঠিকঠাক মতো ঘুমাতে পারছেন না। এইভাবে কিন্তু 5 দিন কেটে যায়। 5 দিন পর যেই দিন, সেদিন সন্ধ্যায় ওনাকে নিয়ে যাওয়া হলো কবিরাজের কাছে। তাই তখন বললেন যে ওনার শরীরটা কিছুটা সুস্থ হয়েছে, কিন্তু ঘুমাতে তো পারছে না, ঘুমালেই উনি এই দুঃস্বপ্ন দেখেন। তখন কবিরাজ বলেন যে ওই পিশাচটা তো সরাসরি কাছে আসতে পারতেছে না, দূর থেকে ভয় দেখাচ্ছে, স্বপ্নে ভয় দেখাচ্ছে, ওর সাথে একটা আলাপ আলোচনা করে বিষয়টার সমাধান করতে হবে। এরপর কবিরাজ দাদার শরীরে ওই জিনটাকে হাজির করেন এবং বলেন, এই লোক তোর কি ক্ষতি করেছে? তখন ওই জিনটা নাকি বলে ওঠে, ও আমার কোনো ক্ষতি করে নাই, তবে ও আমাকে অপমান করছে। আমি ওই বাঁশ বাগানে থাকি, ও যখন 2টা ইলিশ মাছ নিয়ে বাঁশ বাগানের ভেতর দিয়ে যাচ্ছিল, এটা দেখে আমার লোভ হয়েছে। আমি তো ওর পরিবারের কথা চিন্তা করে একটাই চাইছি, 2টা তো চাই নাই। সে দেবে না, এই কথা বলার পরেও সে অপমানসূলক আরো কিছু কথা বলেছে। এই কারণেই আমি ওর উপর ক্ষিপ্ত হয়েছি। তখন কবিরাজ বলে, ও কষ্ট করে উপার্জন করে, সে তার পরিবারের জন্য মাছ কিনে নিয়ে যাচ্ছে, তুই তোর পরিবারের জন্য, তোর খাওয়ার জন্য উপার্জন কর। সেই টাকা দিয়ে মানুষের বাজার থেকে মাছ কিনে পরে গাছের ডালে বসে বসে খা। মানা করছে কে? কিন্তু তোকে কিন্তু এক্ষুনি চলে যেতে হবে, তাহলে আগুনে তোকে পুড়িয়ে ফেলবো। তখন জিনটা বলে যে আগুনে পুড়িয়ে ফেলবি এত সহজ? এর পরের পরিণতি কি হবে জানিস? যেতে বলছিস চলে যাব, তবে
একটা ইলিশ চাইছিলাম, দেয় নাই। ওকে 7টা ইলিশ দিতে হবে, আর ও নিজে গিয়ে ওই বাঁশবাগানের ভেতরে 7টা ইলিশ দিয়ে আসবে কালকেই রাত 12টার পরে। কবিরাজ তখন বলে, ঠিক আছে, তুই 7টা ইলিশ মাছই পাবি, তবে মনে রাখিস ও ইলিশ মাছ দিতে যাবে, যদি কোনো ধরনের একটু ক্ষতি ওর হয়েছে তাহলে তোকে তো বোতল বন্দি করবই, আর তোকে বোতল বন্দি অবস্থায় আগুনে জ্বালায় পুরাই মারবো, মনে রাখিস। তখন বলে যে ও 7টা ইলিশ মাছ দিতে গেলে আমি ক্ষতি করব না, তবে একটা কথা, ও যেন ওই বাঁশবাগানের ভেতর দিয়ে রাতের বেলা কখনো না আসে, কেন ও আসলেই ওর ওই অপমানের কথা আমার মনে পড়বে, তখন কিন্তু আমি অনেক কথাই ভুলে যাব। তখন কবিরাজ বলে, ঠিক আছে, ও আর বাঁশবাগানের ভিতর দিয়ে রাতের বেলা যাবে না, দিনের বেলা গেলে সমস্যা নেই, বাট রাতের বেলা যাবে না। তো এরপর সত্যি দাদা পরের দিন 7টা বড় বড় ইলিশ মাছ রাত 12টার পর নিজে গিয়ে সেখানে দিয়ে এসেছিলেন। তবে দিয়ে যখন ঘুরে বাবার বাড়ির দিকে আসা শুরু করেছেন, পেছন থেকে কচমচ কচমচ আওয়াজ শোনা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল যে কোনো একটা কিছু ওই মাছগুলো কচমচ করে খেয়ে ফেলছে। এরপর আল্লাহর রহমতে এই বিষয় নিয়ে দাদার আর কোনো সমস্যা হয়নি, উনি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন। দাদা তো এখন আর জীবিত নাই, উনি 2004 সালে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি আদিত্যমারি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন ইমরান। আজ থেকে ঠিক 13 বছর আগে, অর্থাৎ 2013 সালের মাঝামাঝি সময়ে ইমরানের বড় ভাইয়ের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ঢাকা থেকে রংপুরমুখী মহাসড়কে। আমি আজকে সেই ঘটনাটা আপনাকে শেয়ার করব। তো রাসেল ভাই, ঘটনাটা পাঠিয়েছে আমাকে হচ্ছে ইমরান। আমার কাছে এই ঘটনাটা বেশ ভালো লেগেছিল, যার কারণে আজকে শেয়ার করা। আর ঘটনাটা ঘটেছিল ইমরানের বড় ভাই মাসুম ভাইয়ের সাথে। তো মাসুম ভাই তখন ঢাকা থেকে ব্যক্তিগত প্রাইভেট কার চালিয়ে রংপুরে আসতেছিলেন। তো তখন হাইওয়েতে এত গাড়ি ছিল না, আর মহাস্থানগড় থেকে পীরগঞ্জের রাস্তাটা ছিল অসম্ভব ছমছমে, এবং যেহেতু জায়গাটা সেই সময় আসলে বাড়িঘর বা কোনো ধরনের কলকারখানা বা কোনো কিছুই আর কি স্থাপনা ছিল না, ওই জায়গাটা ফাঁকা ছিল, এই জন্য খুবই ছমছমে একটা পরিবেশ ছিল। তো সেদিন অন্ধকার রাত ছিল, চাঁদনি রাত বললে ভুল হবে, একটু অন্ধকারে ছিল, হালকা চাঁদের আলো হতে ছিল। তো চারপাশে ভ্যাপসা গরম, আর আবহাওয়াটাও একদম নিস্তব্ধ। তো মাসুম ভাই তিনি একা গাড়ি চালিয়ে আসতেছিলেন। রাত তখন আনুমানিক 2:30 বাজে। তিনি আগেই রওনা দিয়েছিলেন আসলে। তো আস্তে আস্তে আসলে রাত 2:30 বেজে যায়, যেহেতু আজ থেকে 13 বছর আগে আসলে রাস্তাঘাট এখনকার মতো ছিল না, বেশ সময় লাগতো। তো মহাস্থানগড় পার হয়ে যখন তিনি একটি নির্জন মোড় পার হচ্ছিলেন, হঠাৎ হেডলাইটের আলোতে দেখলেন যে রাস্তার একদম মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে ছিল লাল পাড়ের একটা শাড়ি। আসলে শাড়িটার কর্নারগুলো ছিল লাল রঙের, একটা স্পষ্ট লাল রঙের পাড়ি লাগানো একটা শাড়ি, আর লাল পাড়ের একটা সাদা শাড়ি আর কি। তো মেয়েটা তার দিকে মুখ করে হাত নেড়ে গাড়ি থামানোর জন্য হাত দিয়ে ইশারা করতেছিল। তো মাসুম ভাই ভাবলেন যে ওই এত রাতে একটা মেয়ে এখানে কেন, তিনি ভাবতেছিলেন। তো তিনি তার গাড়ির গতি থামিয়ে মেয়েটার কাছাকাছি গিয়ে থামলেন এবং জানালার কাজটা সামান্য নামিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে, কে আপনি, কি হয়েছে, আর আপনি এখানে এত রাতে কেন, এভাবে কয়েকটা প্রশ্ন করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় রাসেল ভাই, মেয়েটা কোনো কথা বলল না। সে শুধু তার হাত দিয়ে ইশারা করে কোনো দিকে, যেদিকে যাবে সেদিকে আর কি ইশারা করলো। তো মাসুম ভাই চিন্তা করলেন যে হয়তোবা মেয়েটা কথা বলতে পারে না, বা সে কথা বলতে আসলে চাচ্ছে না, বা কোনো একটা কিছু তিনি একটা ভেবে নিলেন এবং মাসুম ভাইকে ইশারা করলেন যে তিনি সামনে যাবেন। তো মাসুম ভাই যেহেতু সেই রাস্তা দিয়ে সেদিক দিয়ে যাবেন, তো তিনি ভাবলেন যে সমস্যা কি, একজনের উপকার হোক। তো সেই মেয়েটা সিটের মধ্যে বসলো। তো মাসুম ভাই জিজ্ঞেস করলেন যে, মেয়েটা বসার পর জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাবেন।
মেয়েটা এবার খুব নিচু স্বরে বলল যে বেশি দূরে না, সামনে ওই পুরোনো বটগাছটা পর্যন্ত। তো মাসুম ভাই দেখলেন যে কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক রকমের চিকন, যেন অনেক দূর থেকে ভেসে আসতেছে এমন একটা চিকন শব্দ। তো মাসুম ভাই যখন মেয়েটাকে পিছনের সিটে বসার জন্য লক খুলে দিলেন, তিনি খেয়াল করলেন যে মেয়েটা গাড়িতে ওঠার সময় কোনো শব্দ হলো না, এমনকি গাড়ির বডিটাও একটু দুললো না। নর্মালি কেউ একজন যখন গাড়িতে ওঠে, দেখা যায় যে নতুন কেউ যদি গাড়িতে অভ্যস্ত না থাকে, ওঠার সময় একটা কিন্তু তাড়াহুড়া করে বা হচ্ছে এক ধরনের সাউন্ড করেই ওঠে। যত মানুষই উঠুক না কেন এক ধরনের সাউন্ড করে ওঠে, আর ওঠার সময় গাড়িটা একটু কিন্তু দোলে। তো রহস্য দানাবদ্ধ রাসেল ভাই যখন মাসুম ভাই যে গাড়ি চালানো শুরু করলেন, তখন তিনি লুকিং গ্লাসে পিছনের সিটে তাকালেন। তিনি দেখলেন মেয়েটা একদম স্থির হয়ে বসে আছে। তার চুলগুলো অনেক লম্বা, আর চুলগুলো পিঠে ময়ের জন্য সারা পিঠিতে ছড়িয়ে আছে এরকম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গাড়ির ভিতরে এসির বাতাসে চুলগুলো একটুও নড়ছে না। তো মাসুম ভাই কথা বলার জন্য আয়নায় আবার তাকালেন এবং দেখলেন মেয়েটার গায়ের রং ধীরে ধীরে ছাইয়ের মতো ধূসর হয়ে যাচ্ছে। তো প্রথমে যখন তিনি মেয়েটাকে গাড়িতে তুলেছিলেন, তিনি লুকিং গ্লাসে দেখছিলেন যে মেয়েটার রং একদম ধবধবে ফর্সা, দেখতে অনেক সুন্দর। কিন্তু এখন তিনি দেখতেছেন যে মেয়েটার রং কিরকম একটা ধূসর রঙের হয়ে যাচ্ছে। তো তিনি সাহস করে জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? তো মেয়েটা এবার কোনো কথা বলল না। হঠাৎ মাসুম ভাই দেখলেন আয়নায় মেয়েটার কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। মেয়েটা পিছনের সিটটায় আয়নায় একদম খালি দেখাচ্ছে, অথচ একটু আগে সবকিছু স্বাভাবিক ছিল। এখন যখন তিনি লুকিং গ্লাসে দেখতেছেন, গাড়ির ভিতর যে লুকিং গ্লাসটা সেটা যখন দেখতেছেন, তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে মেয়েটা সেখানে নেই। অথচ যখন তিনি কাল্লা ঘুরে সেই মেয়েটাকে দেখতে যাচ্ছেন, তখন তিনি আবার স্পষ্ট দেখতে পাচ্ছেন যে মেয়েটা সেখানে বসে আছে, তার সিটেই বসে আছে। তো বিস্ময়কর ঘটনা ঘটলো ঠিক তার 2 মিনিট পর। মাসুম ভাই অনুভব করলেন যে গাড়ির ভিতরে পচা রক্ত আর কর্পূরের একটা তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বেশ অবাক হলেন যে গাড়ির ভিতরে এই ধরনের পচা গন্ধ এবং কর্পূরের গন্ধ তো কোনোভাবেই আসা সম্ভব নয়, কারণ গাছের তো সব কাজ নামানো। তো যেহেতু গাড়ির ভিতরে খুব গন্ধ লাগতেছে, তো তিনি চিন্তা করলেন যে গাড়ির কাজটা নামানো উচিত, তাহলে হয়তো গন্ধগুলো চলে যাবে। কিন্তু যখন তিনি গাড়ির সুইচ চাপলেন কাজগুলো নামানোর জন্য, তিনি দেখেন যে গাড়ির সুইচগুলো কাজ করতেছে না। তিনি যতবারই কাজ নামানোর চেষ্টা করতেছেন, কিন্তু গাড়ির কাজ নামতেছে না। তো হঠাৎ তিনি দেখলেন যে পিছনের সিটে বসা মেয়েটার হাত দুটো অস্বাভাবিক লম্বা হয়ে তার সিটের পাশ দিয়ে সামনে এগিয়ে আসছে। সেই হাত দুটোর নখ ছিল কুচকুচে কালো আর অন্তত 4 ইঞ্চি লম্বা। তো হাত দুটো মাসুম ভাইয়ের গলার একদম কাছে এসে স্থির হলো। মেয়েটা এবার তার সিট থেকে একটু সামনের দিকে ঝুঁকে এলো। মাসুম ভাই আয়নায় দেখলেন মেয়েটার পুরো মুখটা ছিল জখমে ভরা এবং তার শরীরটা ছিল একদম কুচকুচে কালো, যেন কোনো বড় দুর্ঘটনায় তার মুখটা থেতলে গেছে এবং তারপরে তাকে তার শরীরটা পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই মেয়েটার একটা চোখ থেকে একটা চোখ বেরিয়ে ঝুলে আছে। তো মাসুম ভাই এটা দেখে তো প্রচন্ড পরিমাণ ভয় পেলেন এবং সেই সাথে সাথে সেই পিছনে থাকা মেয়েটা একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, মাসুম, আজ থেকে 13 বছর আগে এই মোড়ে আমি তোমার গাড়ির জন্য অপেক্ষা করেছিলাম, আজ আর ফিরে যেতে দেব না। তো মাসুম ভাই কোনো কিছু বুঝলেন না, কারণ তিনি তো 13 বছর আগে এখানে গাড়ি চালাননি। তাহলে মেয়েটা কি ভুলভাল বলতেছে। যাই হোক, তিনি প্রচন্ড পরিমাণ ভয় পেলেন। তো মাসুম ভাই আরো ভয় পেলেন যে যখন তিনি দেখলেন যে রাস্তার সামনে হঠাৎ করে একটা বিশাল গর্ত পরিণত হয়েছে। তার থেকে প্রায় 50 ফিট দূরে একটা গর্ত দেখা যাচ্ছে এবং তিনি এটা বুঝতে পেরে তার গাড়ির ব্রেক কষার চেষ্টা করেন। ভাগ্যক্রমে গাড়িটা তার সেই গর্তের কাছাকাছি যেয়ে গাড়িটা থেমে যায় এবং যখন মাসুম ভাই পিছনে এবার তাকান সেই মেয়েটাকে দেখার জন্য, যেহেতু গাড়িটা থেমে গেছে, তখন সেই মেয়েটাকে তিনি দেখতে পান না। দেখেন যে গাড়ি একদম ফাঁকা। তো এটাতে
মাসুম ভাই খুব অবাক হন যে মেয়েটা কোথায় গেল, এত একটা ভয়ঙ্কর একটা মেয়ে। তো তিনি যেহেতু মেয়েটা দেখতে পাচ্ছেন না, তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে হয়তোবা বিপদ কেটে গেছে। তো রাসেল ভাই যখন তিনি সামনে থাকা গর্তটা পাশ কাটিয়ে পার হলেন, পার হয়ে তিনি আসতেছেন, গাড়ি চালিয়ে আসতেছেন, হঠাৎ করে তিনি তার ঘাড়ের মধ্যে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলেন। যখনই তিনি ঠান্ডা অনুভব করার পর যখনই তিনি কাল্লা ঘুরে সেই মেয়েটার দিকে তাকান, মানে সেই পিছনে তাকাবেন, যে পিছনে তাকান যে আসলে কে আছে, কিন্তু রাসেল ভাই তিনি দেখেন যে সেই মেয়েটা এখন আর বিভৎস চেহারায় নয়, সেই প্রথম যখন যেরকম উঠেছিল সেই মেয়েটাই এখন, সেই অবয়ব নিয়েই সেই মেয়েটাই তার পিছনের সিটে বসে আছে এবং তার একটা হাত মাসুম ভাইয়ের কাঁধে রেখেছে এবং হাতটা এত ঠান্ডা যেন কোনো বরফের একটা টুকরো বা বরফের একটা হাত তার কাঁধের মধ্যে রেখেছে, এত পরিমাণ তাকে ঠান্ডা লাগতেছে। এবং রাসেল ভাই যখন গাড়ি সে স্লো করতে যাবে, সে দেখে যে তার গাড়ি কোনোভাবেই স্লো হচ্ছে না এবং সেই সাথে সাথে সে পিছনে থাকা মেয়েটার যেন দীর্ঘশ্বাস সে শুনতে পাচ্ছে। মনে হচ্ছে সেই মেয়েটা তার মুখ দিয়ে ঠান্ডা বাতাস তার দিকে দিচ্ছে এবং সে পুরো গাড়িটার এত পরিমাণ ঠান্ডা হয়ে যাচ্ছে যেন সে কোনো ফ্রিজের মধ্যে ঢুকে পড়েছে, এত ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ গাড়ির মধ্যে এসি বন্ধ করা। সেই সময় রাসেল ভাই, মাসুম ভাই পুনরায় যখন তিনি পিছনে তাকান সেই মেয়েটাকে দেখার জন্য, তিনি এবার এতটাই ভয় পেয়ে যান যে তার গাড়ি তিনি নিয়ন্ত্রণ করে রাখতে পারেন না। তিনি তার গাড়িটা একটা খাদের মধ্যে ফেলে দেন। আসলে সেদিন রাসেল ভাই যখন দ্বিতীয়বারের মতো যখন তিনি মেয়েটাকে দেখার জন্য পিছনে কাল্লাঘুলি দেখার চেষ্টা করেছেন, তখন তিনি দেখতে পান সে আগের মতো বিভৎস চেহারা, তার হলো মুখটা জখমে যেন থেতলে গেছে এবং সারা শরীর পোড়া এবং একটা চোখ যেন ঝুলে আছে এবং তাকে দেখে একটা পৈশাচিক একটা হাসি দিচ্ছে সেই মেয়েটা। এটা দেখে মাসুম ভাই এত পরিমাণ ভয় পান, তিনি তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাতে ফেলে দেন এবং তার কিছুই মনে নেই, তিনি অজ্ঞান হয়ে যান। এবং যখন তিনি জ্ঞান ফেরেন তখন তিনি দেখেন যে একটা খাদের মধ্যে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তো সকাল হতে হতে এলাকার অনেকজন মানুষ তাকে সাহায্য করতে আসে, স্থানীয় যারা আছে তারা সাহায্য করতে আসে। তো তারা হলো পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার গাড়িটা তোলার ব্যবস্থা করে। তো তিনি হাসপাতালে যাওয়ার পর যেহেতু তার শরীরে ওইভাবে চোট লাগেনি, তো তিনি 3-4 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যান, একদম স্বাভাবিক হয়ে যান। পরবর্তীতে তার গাড়িটা গ্যারেজে নিয়ে যেয়ে ঠিক করা হয় এবং ঠিক করার পর তিনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর রাসেল ভাই তিনি তার শরীরে অনুভব করেন যে প্রচন্ড পরিমাণ জ্বর, প্রায় 1 সপ্তাহ তার শরীরে জ্বর ছিল এবং তিনি পরবর্তীতে ওষুধ খান কিন্তু কোনো কাজ হয় না। তো এক হুজুর তার এলাকার একটা মসজিদের হুজুরের কাছে তিনি পানি পাওয়া এবং একটা তাবিজ নেন এবং আল্লাহর রহমতে সেই পানি পড়ে এবং তাবিজ দিয়ে তার সমস্ত সমস্যাগুলো দূর হয়। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। সুমন ভাই এখনো ভালো আছেন, মাসুম ভাই এখনো ভালো আছেন। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমরা বেশ কিছু ইমেল শুনলাম, এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ জাকিরুল হাসান, আমার বাসা ময়মনসিংহ ত্রিশাল রায়গ্রাম। আমি আজকে একটি ঘটনা শেয়ার করব, সেটি হলো আমার নানার আপন ছোট ভাই, আমার নানাই হয় আর কি। আমার নানার নাম হানিফ, মূলত সে একজন জেলে, সে মাছ ধরে তার ফ্যামিলি চালায় আর কি। ঘটনাটা হলো 2016 সালের বর্ষাকালে সে নিয়মিত মাছ ধরে তার সংসার নির্বাহ করে দেখে মনে করেন
তার প্রতিদিন মাছ ধরতে হয়, ঠিক আছে, রাত্রের বেলা বা দিনের বেলা প্রায় মাছ ধরে। ঘটনার দিন রাতে সে যথারীতি খাওয়া দাওয়া করে রাত্রেবেলা মাছ ধরতে বেরোয়। তার মাছ ধরতে নদীতে বড় জাল পেতে মাছ ধরে। সেই ঘটনার দিন রাতে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি যার মাছ ধরার অস্ত্র শরীর নিয়ে সে মাছ ধরতে বেরিয়ে পড়লো। রাত 1টা-2টা পর্যন্ত মাছ ধরার পরে হঠাৎ করে দেখে তার থলিতে মাছ রাখে, কিন্তু থলি আর ভরে না। খালোই আমরা আঙ্গুরের দিকে যা বলে, সে এ বিষয়টা খেয়াল করলো। সে অত্যন্ত সাহসী, যেহেতু জেলে মাছ ধরে প্রতিদিন, তার সঙ্গে মোটামুটি এরকম অস্বাভাবিক ঘটনা বেশি ঘটে আর কি। সেদিন সে বুঝছে তার পিছে কোনো বাজে কোনো কিছু আসর পড়ছে। তাই সে মনে করেন ভয় না পেয়ে মাছ ধরতে থাকলো। হঠাৎ করে কিছুক্ষণ পর খেয়াল করলো তার পিছনে কে জানি মাছ খাচ্ছে, মাছ বা খাওয়ার শব্দ হচ্ছে, ঠিক আছে। পরে সে পিছন দিকে তাকিয়ে দেখলো যে একটা কালো অবয়ব, খুব চিকন কালো অবয়ব মাছ খাচ্ছে, ঠিক আছে। পরে সে তারে ধরলো। আমার নানা অত্যন্ত সাহসী লোক আছেন, সে চাপ মেরে ওটার উপরে ধরলো। পরে অনেকক্ষণ পার্সাপার্সি করার পরে তার চুল ছিঁড়ে হাতে নিয়ে নানা দৌড় বাড়ির দিকে। তারপর নানা খেয়াল করলো যে ওটা মূলত পেতনি ছিল, আমাদের গ্রাম অঞ্চলে পেতনি বলে। নানার পিছনে ওইটা ধরাতে শুরু করলো, আমার চুল দে। নানা কোনো কিছু না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর কাউকে কিছু না বলে সে ওই চুলটা একটা কোটার ভিতরে রেখে আবার ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা সে একটু অসুস্থ ফিল করলো, শরীরে জ্বর। সে আর কাউকে কিছু বললো না। আমার নানা তার ওয়াইফকে বললো যে রাত্রেবেলা বা যে কোনো সময় যদি কেউ কিছু বা চুল জাতীয় কোনো কিছু কারো কথা এখন পাত্তা দিবি না আর কি। যথারীতি রাত্রেবেলা ঘরের চারপাশ দিয়া ওই পেতনি ঘুরে আর কান্দে, আমার চুল দে, নাহলে তো ক্ষতি করবো, নাহলে তো হেটা করবো সেটা করবো, বিভিন্ন রকম ভয় দেখাইতো আর কি। আমার নানা এই বিষয়টা পাত্তা দিত না, কিন্তু আমার যে নানি আছেন সে অনেক ভয় পাইতো, ঠিক আছে। পরে নানাকে ধরলো যে হাসা কথা কতো বা সত্যি কথা বলতো যে বিষয়টা কি। রাত্রেবেলা কে চিল্লাচিল্লি করে, তার চুল দিতাম, কান্নাকাটি করে, ভয় দেখায়। পরে তার নানা ওই দিন যা এর সাথে ঘটছে সব বিষয়টা শেয়ার করলো আর কি। পরে নানি বললো তাহলে চুল দিয়া দেও, যেহেতু ক্ষতি করবো এই বিষয়টা উল্লেখ হয়েছে বা বলছে যে তোমার খুব ক্ষতি করবো, বংশ নির্বংশ করে ফেলবো। নানা এই বিষয়টা কোনো পাত্তা দিত না, যে ও কি করবে, ও তো কিছু করার হইতো না, যেহেতু চুল আমার কাছে। নানা তো ঘুমিয়ে যেত, যথারীতি নানি তো সজাগ থাকতো, প্রতি রাত্রেবেলা এরকম তোমার চুল দে, তাহলে কান্নাকাটি করতো সত্যিটা। ঘটনাটা ঘটার পর 1 সপ্তাহ পর্যন্ত এরকম কান্নাকাটি করতো, আমার চুল দে, আর বলতো তুই কি চাস আমি তো সবকিছু দেম। নানা এগুলো শুনতো, নানি এগুলো শুনতো, ঠিক আছে। আশেপাশের লোকজন শুনতো, কিন্তু ওরা বিষয়টা পাত্তা দিত না। কিন্তু নানি এই বিষয় নিয়ে খুব আতঙ্কিত ভয় ছিল আর কি, যে বাচ্চা কাচ্চা আছে, কোন সময় খুব ক্ষতি করে এলা। পরে 1 সপ্তাহ পরে নানি কেটছে এই বিষয়ে লিয়া নানা আলোচনা করলো। নানা তার বিষয়টা কইলো যে পেতনির কাছে অনেক কিছু চাইলে বলে দেয়, ঠিক আছে, তার আটটু ঘুরাইয়া অনেক কিছু আদায় করা যাইব। এগুলা নিয়ে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এগুলা চলে। এক সময় এগুলা নিয়ে এলাকাবাসী আতঙ্ক হয়ে যায়, ঠিক আছে, যে কে কান্নাকাটি করে চুল সাজ, ঠিক আছে। কোনো মানুষের বেরুলে দেয় একটা অবয়ব,
কেউ বেরোলে অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে, মানে কারো সামনে আসে না, কেউ বেরোলে অদৃশ্য হয়ে যায় আর কান্নাকাটি করে, চিৎকার করে। পরে এই জন্য নানি একদিন চিন্তা করলো যে চুল দিয়া দিই, ঠিক আছে, কি আর হইব। মানে নানির এই সিদ্ধান্তটা তার জীবনের সবচেয়ে বড় মারাত্মক ভুল ছিল, ঠিক আছে। তো একদিন এক রাতে নানির কাছে চলে গেছে, আমার চুল দে। আসলে নানি কেটছে এই যে কোটার ভিতরে যে চুলটা রাখছিল, ঠিক আছে, ওটা বাইরে ছুড়ে দেয়, ঠিক আছে। পেতনিটা মানে মানে একটা হাসি মেরে কইতেছে, তোর বংশ নির্বংশ করে এলাম, আমার এত ক্ষতি করছস, আমার এত ঘুরাইছস। পরের দিন সকাল থেকে নানা পাগল হয়ে গেছে, ঠিক আছে, মানুষের উপরে তা নিয়ে হামলা করে। আমি আমার নানা যা আপন নানা শামসুদ্দিন ওর একদিন দানিয়া ধরে খুবাইছে। মোটামুটি এলাকার মধ্যে আতঙ্ক হয়ে গেছে যে কেউ দেখলে দানিয়া দৌড়া। আর রাত্রেবেলা মানে বের হয়ে যায় রুমতে। আবার রাত্রেবেলা ওই পেতনিরা বর করে আমার চুল কিনলে আনছিলাম, চুল কিনলি আমার কষ্ট দিলে কিনলি আমার চুল কিনলেছিলি, মানে এই বিষয় তো তোর বংশ নির্বংশ করে এলাম, মানে এগুলা নিয়ে ভয়ের একটা ভীতি করে এলাকার মধ্যে। এমন অবস্থায় 1 মাস ছিল। পরে কবিরাজ আনে লাভ হয় না। কবিরাজ এক কথা বলে চুল কিলে দিয়া দিল, এজন্যই তার রক্তে লয়ে মিশে গেছে, ঠিক আছে। এটা আমরা সম্ভব না আমার পক্ষে। তে এক হুজুর আনছিল, হুজুর কইছে আমি ইনশাল্লাহ সমাধান করাম। কিন্তু এই হুজুরে একই কথা শুনে কইতেছে হ্যাঁ চুলটা কিলে দিল, এই জন্য ওর রক্তে লয়ে মিশে গেছে। চেষ্টা করলে ওইব, তারান যাব, কিন্তু খুব কষ্ট করিব, ঠিক আছে। পরে তার রিচুয়াল মেনে সবকিছু করলো, তারপরে সম্ভব হলো না। কবিরাজ বলল, ঠিক আছে, এটা আমার দ্বারা সম্ভব না, তবে একটা উপায় আছে। আপনি যে কোটা থেকে আমার নানিকে বললো, আপনি যে কোটা থেকে চুলটা ফালছিলেন, ওই কোটাতে যদি কোনো চুল থাকে, একটু যদি চুল থাকে, ঠিক আছে, তে ইনশাল্লাহ কাজটা আমি করতাম, ঠিক আছে। তে নানি ওই কোটাটা আইনা দিয়া কবিরাজ দিল, দেখলো একটু পরিমাণ একটা চুল রয়েছে, ঠিক আছে। পরবর্তী কবিরাজ এটা সমাধান করে দিল, কিন্তু এটা বললো যে প্রতি আমাবস্যা রাত্রে, ঠিক আছে, ওরা আসর করবো, ঠিক আছে। ওই সময় তার একটু বন্ধ করে রাখলো ঘরের ভিতরে, যাতে বাইরে যদি যাইতে একবার তাই কিন্তু তার মাইরে আলবো, ঠিক আছে। তো এই বিষয়টা কবিরাজ সবাইকে বলে বিদায় নিল। এখনো প্রতি আমাবস্যা, ঠিক আছে, তারা আসর করে তারে শিকল দিয়া বাইন্দা রাখে বা ঘরে আটকে রাখে, ঠিক আছে। মানে এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করেন। আরো ঘটনা আছে, ফার্স্ট বলতেছি তো এই জন্য আর কি একটু এলোমেলো। নেক্সট টাইম আরো সুন্দর করে গুছায় বলার ট্রাই করাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি স্বাধীন মাহমুদ। আমার জীবনের সাথেই ঘটে যাওয়া আরেকটি ঘটনা শেয়ার করার জন্য আবার বসলাম। 2007 সালের একটা ঘটনা বলবো। আমার এলাকার ঘটনা, একদম চোখের সামনেই ঘটে এবং আমার সাথেই ঘটা ঘটনাটা। তখন বৈশাখ মাস, আমাদের মাঠে পেঁয়াজের মৌসুম চলছিল। তা মাঠের চাষিরা সাধারণত পেঁয়াজ উঠানো বা গরমের সময় দুপুরের দিকে নদীতে গোসল করতো আর কি। তো ওই সময় আমাদের এলাকার একজন লোক নদীতে গোসল করতে যায় 12টার দিকে। ওনার গামছা লুঙ্গি নদীর ঘাটে রেখে নদীতে গোসল করতে যায়। আর ওনার বাড়িটা ছিল নদীর ধারে না, নদীর পরে যে মাঠ, ওই মাঠের পাশের গ্রামে। এখন দেখা যায় যে সন্ধ্যা হয়ে গেছে, উনি আর মাঠ থেকে ফিরে আসে নাই। তারপরে সবাই খোঁজাখুঁজি করে, কোথাও ওনাকে পাওয়া যায় না। তারপরে একজন বলে যে উনি তো নদীতে গোসল করতে গেছিল, তা আমরা খুঁজে দেখতে পারি যে যেখানে গোসল করতে গেছিল ওইখানে কোনো ক্লু পাওয়া যায় কিনা। এরপরে আমরাও গ্রামের কয়েকজন ওনাদের সাথে আসি, এসে ওই নদীর যেখানে গোসল করতে আসছিল ওখানে এসে দেখি ওনার লুঙ্গি গামছা উপরেই আছে, বাট মানুষ নাই। তা যাদের সাথে কাজ করতেছিল এরা তো বললো যে গোসল তো 12টার দিকেই করতে গেছে, এখনো তার গামছা লুঙ্গি এখনো নদীর ঘাটে আছে আর উনি নাই এখন, কোথায়? তা তখন তো সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। তা আমরা বললাম যে মনে হয়
নদীতে ডুবে যেতে পারে। আবার ওনার বাড়ির লোকজন বললেন যে উনি তো সাঁতার জানতো না। তো ওই রাত্রে আর কিছু না করে বললাম যে আমরা সকালবেলা সবাই আসি, খোঁজাখুঁজি করে দেখি পাওয়া যায় কিনা। তো তারপরে সবাই পরের দিন সকালবেলা ওই নদীতে ওখানে নেমে, ওখানে অনেকটা পানি মোটামুটি গভীর আর কি। তা আমরা অনেকেই যারা ভালো ডুবাইতে পারি, তো সবাই ডুবাই দেখলাম যে কোথাও পাওয়া যায় কিনা। তো এইভাবে আমি এক সময় দেখলাম যে একটা জায়গা ওই নদীর ঘাট থেকে অল্প একটু দূরে, অনেক গভীর, তা সেইখানে অনেক নিচে আর কি একটা মানুষের মতো মনে হচ্ছে, হাত পা আছে এরকম। তো আমি উঠে চলে এসে বললাম সবাইকে যে এরকম ব্যাপার, এখানে তো মনে হচ্ছে যে আছে। তো আমার উপর থেকে কিছু দড়ি দেওয়া হলো। তা বললো যে যদি লাশই হয় লাশের পায়ের সাথে বেঁধে দিয়ে আসতে। তা আমি আবারও ডুব দিয়ে ঠিক সেম পজিশনে যে পাওয়ার পরে পায়ের সাথে বেঁধে দিয়ে চলে আসলাম। আসার পরে টেনে ওঠানো হলো। তো ওঠানোর পরে দেখা গেল যে উনি তো ততক্ষণে মারা গেছে, আর অনেক গভীর ছিল ওখান থেকে লাশ হয়তো আরো 5-7 ঘন্টা থাকলে ভেসে উঠতো আর কি। তো তখনও ভেসে ওঠে নাই। তো তারপরে ওনাকে তো নর্মালি ওই দিনেই দাফন কাফন করা হলো। এটা কোনো নর্মালি আর কি, এটা কোনো কাহিনী না। তো তার কয়েকদিন পরে, প্রায় 10-12 দিন পরে, আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে একটা ফুটবল ম্যাচের আয়োজন ছিল। শুনছিলাম যে বাইরে থেকে অনেক লোকজন হায়ার করে নিয়ে আসা হয়েছে, অনেক ভালো খেলা। তা আমি বিকালের দিকে সাইকেল নিয়ে ওই নদীর ধার দিয়ে একটা আঁকাবাঁকা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েই সাইকেল চালায় ওই মাঠে খেলা দেখতে গেছি। তা খেলা সন্ধ্যার দিকে শেষ হয়ে গেছে। এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যা পার হয়ে গেছে। এই সময় আমি একা আবার সাইকেল নিয়ে চলে আসতেছি। তা যে পথ দিয়ে নর্মালি যাওয়া আসা করছি, এই পথটা একদমই ছোট পথ, আঁকাপাকা পথ, চওড়া একদমই কম, জাস্ট মানুষ চলাচল করতে পারে। কিন্তু আমি সাইকেল নিয়ে যাচ্ছি গেছি আর কি ওখানে। তা ফিরে আসার সময় ওই পথের দুই পাশ দিয়ে এক পাশে নদী, এক পাশে মাঠ, কিন্তু কোনো বাড়ি ঘর নেই। তা ফিরে যখন আসতেছি কিছু দূর আসার পরে এখন ওইখানে একটা জঙ্গল কোয়ালিটির কলার বাগান, তারপরে কিছু বাবলা গাছ আছে, এরপরে পুরাতন মেহগুনি গাছ টাছ, ইউক্লিপটাস গাছ, এরকম গাছ টাছ আছে। তো ওখানে আসার পরে দেখি ওই রাস্তা তো একদম চওড়া খুব কম, তো ওইখানে সাদা কাপড়ে কাফন পরানো একটা লাশ রাস্তার উপর শুয়ে আছে, রাস্তার দিকে লম্বালম্বি ভাবে শুয়ে আছে। যদি আড়াআড়ি ভাবে থাকতো লাশটা, তাহলে সাইকেল নিয়ে আমার ওইখান থেকে আসার সুযোগ ছিল না, নেমে রাস্তার পাশ দিয়ে আসতে হতো, অথবা ওখানে আমার দাঁড়ানো লাগতো। তা যেহেতু লাশটা শুয়ে আছে লম্বালম্বি ভাবে, পাশে একটু জায়গা আছে, আমি ওইটুকু জায়গা দিয়ে চলে আসি। মানে প্রচন্ড ভয় পেয়ে যায় লাশটা দেখে, যে এরকম মানে রাত তো বেশি না, 7:30-8টা বাজে এরকম সময়। তো এরকম হঠাৎ করে এরকম একটা পরিস্থিতিতে একটা মরা মানুষ কাফন পরানো, তা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তা কিছু দূর চলে আসি সাইকেল নিয়ে। আসার পরে আবার আরেকটা জায়গা পাই, সেখানেও একটু জঙ্গল কোয়ালিটি, ওখানেও সেম কাহিনী, ওই লাশটা ওখানেও শুয়ে আছে, আর ওইখানেও একটু পাশে জায়গা পাইছি। এইবার আমি প্রচন্ড ভয় পাই। এগুলো সব আপনার চোখের সামনে ঘটছে? হ্যাঁ, একদম চোখের সামনে। আর আশেপাশে জনমানব শূন্য, এক পাশে নদী, এক পাশে মাঠ। জি। তো তারপরে এইবার মানে অনেক বেশি ভয় পেয়ে যাই। তো যে কারণে সাইকেল নিয়ে আমি খুব দ্রুত চালায় চলে আসি। চলে আসার পরে যখন লোকালয়ে যাই, লোকালয়ে যাওয়ার পরে একটা দোকান ছিল, দোকানের উপর অনেকগুলো মানুষ বসেছিল। তো ওই সময় গ্রামে বিদ্যুৎও নাই। তো ওখানে যাওয়ার পরে আমি সাইকেল থেকে নিচে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আচ্ছা। জ্ঞান হারাই ফেলার পরে তো ওখান থেকে আমার বাড়িতে নিয়ে যায়, মাথায় পানি দেয়। পরের দিন সকালবেলা জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে সবাইকে ঘটনা বলি যে কাহিনী দেখলাম। তখন সবাই বললো যে না, এই পথে তো অনেকেই যাতায়াত করে, সন্ধ্যার পরেও তো গেছে, কিন্তু কারো চোখে এরকম কিছু পড়ে নাই। তো আমি কেন এরকম দেখলাম? হতে পারে আমার চোখের ভুল, অথবা থাকতেও পারে কিছু, কারণ মানুষের প্রয়োজন ছাড়া তো এদিকে যায় না, সবাই লাইট নিয়ে যায় সাধারণত, টর্চ লাইট গুলা, যে কারণে কারো চোখে হয়তো পড়ে না। আমিও ভাবছি যে নর্মাল মানুষ তো, কারণ গ্রামে যখন বসবাস করি অনেকের কাছে অনেক ধরনের ভৌতিক গল্পগুলো শুনি, তারপরে মনে হয় নর্মাল এগুলো আছে এবং সবার সাথেই মাঝে মাঝে হয়তো ঘটে। তো এইভাবে আমি বিষয়টা নর্মাল ভাবেই মেনে নেই। তো এর কয়েকদিন পর, 1 সপ্তাহ মতো পরে, আমি একদিন রাত্রে স্বপ্নে দেখি যে একজন দরবেশ কোয়ালিটির মানুষ, তার হাতে একটা তসবি আছে, মাথায় জুব্বা পরা, মানে খুব সুন্দর একজন মানুষ। তা উনি আমি ঘুমাই রয়েছি, আমাকে ঘুম থেকে ডেকে উঠে বলতেছে যে তুই ওখান থেকে না, বলতেছে যে তুই আমাকে কেন উঠালি না, ওনাকে উঠালি, আমাকে কেন উঠালি না। তো এই কথাগুলোই বারবার বলে যাচ্ছে উনি। তা এই কথাগুলো বলার পরে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘুম ভেঙে যাওয়ার পরে তো আর কাউকে দেখি না, কিন্তু আমি ভাবছি এই ধরনের স্বপ্ন কেন দেখলাম, বা এই স্বপ্নের পিছনে কি কারণ থাকতে পারে, কি উদ্দেশ্য থাকতে পারে।
তারপরে আবার ভাবলাম যে স্বপ্ন তো স্বপ্নই, কত স্বপ্নই তো মানুষ দেখে, আর সব যে সত্য বা এর পিছনে কারণ থাকতে হবে তাও তো না। তো এই ঘটনা মানে এই স্বপ্নটা আর কাউকে কিছু বলি না। তারপরে আরো এক সপ্তাহ চলে যায়, এরপরে ওই সেম স্বপ্নটা আবারও দেখি, আর ওই একই কথাই বলে, সেম মানুষটাই এসে আমাকে বলে যে তুই ওনাকে উঠালি, আমাকে কেন উঠালি না। আচ্ছা, স্বপ্নের মধ্যে হ্যাঁ, স্বপ্নের মধ্যে। এবং স্বপ্ন উনি এই কথাগুলো 2-3 বার বলে তারপরে আমার ঘুমটা ভেঙে যায়। আচ্ছা। এবং স্বপ্নটা এরকম ছিল যে আমি ঘুমাই রয়েছি, উনি এসে আমাকে ঘুম থেকে জেগে তুলতেছেন। তো 2 বার যখন দেখলাম স্বপ্নটা, তখন আমি আমাদের যে মসজিদের ইমাম সাহেব, ওনার সাথে ঘটনাটা শেয়ার করি যে আমি তো ওনাকে ভাইয়া বলেই রাখি, যে বলি যে ভাইয়া এরকম তো দেখলাম 2 বার করে, তো এই স্বপ্নের কি কোনো মানে আছে, ব্যাখ্যা আছে? তো উনি বললেন যে না, এই ঘটনার আগে আমি ওই লাশের কথাও বলি যে আমি ফুটবল খেলা দেখে আসতেছিলাম, তো পথে দেখলাম যে এরকম একটা লাশ শুয়ে আছে আর কাফন পরানো, কিন্তু আমি তো অনেক ভয় পেয়ে ওই লাশের পাশ কেটে চলে আসি। 2 বার করে 2 জায়গায় সেম জিনিস দেখে তারপরে সাইকেল অনেক দ্রুত চালায় এসে লোকালয়ে আসার পরে জ্ঞান হারিয়ে ফেলি। তো উনি বললো যে না, ওই ঘটনার সাথে তো এই স্বপ্নের কোনো মিল নাই, এর এমনি মনে হয় দেখছো, তোমার হয়তো মনের মধ্যে ওইখানে ওইটা দেখে ভয় পাও খুব, রাত্রে হয়তো এই জন্য আজে বাজে স্বপ্ন দেখো। তো আমিও ভাবলাম যে হয়তো বা হতে পারে। তো আরো এক সপ্তাহ চলে গেছে, এরপরে সেম স্বপ্নটা আবারও দেখি, একই মানুষ এসে আমাকে বলতেছে ঘুম থেকে জেগে উঠে যে তুই ওনাকে উঠালি, আমাকে কেন উঠালি না। তো এই আমার কাছে মনে হয় যে না, এটা তো আসলে নর্মাল কিছু না। আমি তো কতই স্বপ্ন দেখি, আর ঘুমাইলেই মানুষ স্বপ্ন দেখবে স্বাভাবিক, কিন্তু এই ধরনের অদ্ভুত স্বপ্ন, একই স্বপ্ন বারবার দেখা, এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে, উদ্দেশ্য আছে। তো তখন আমি আমাদের বাড়ি থেকে একটু দূরে, 4-5 কিলোমিটার দূরে একটা বাজার আছে, ওই বাজারে একটা বড় মসজিদ আছে। সেই মসজিদের ইমাম সাহেব অনেক নাম করা মোটামুটি। তো আমি ওনার কাছে যে বললাম যে আঙ্কেল, আমি তো আসছিলাম ওই অমুক গ্রাম থেকে, তো আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, বলো কি সমস্যা। তারপরে আমি ওনাকে সবটা বললাম খুলে, বিশেষ করে ফুটবল খেলা দেখার দিন থেকে শুরু করে 3 বার একই স্বপ্ন দেখলাম, সবটা পুরাটা তাকে খুলে বললাম। তো উনি বলতেছে যে এই ঘটনার সাথে এই স্বপ্নের কোনো মিল খুঁজে পাচ্ছি না, কিন্তু স্বপ্ন, একই স্বপ্ন বারবার দেখা, একই মানুষকে দেখা, আর হচ্ছে যে একই কথা বলা, মানে অন্যরকম কিছু হচ্ছে না। তো 3 বার যখন দেখছো, অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। তুমি আরো যদি কিছু হয়ে থাকে বা আগের কোনো ঘটনা থাকে, সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। তো তখন আমি ওনাকে বললাম যে ওই যে আপনি তো হয়তো জানেন যে প্রায় 1-1.5 মাস আগে আমাদের এলাকায় একজন মানুষ নদীতে ডুবে মারা গেল। আগের দিন মারা গেল, পরের দিন সকালে তো আমরা খোঁজাখুঁজি করে বের করলাম। তা আমি তো ওই দড়ি বেঁধে দিয়ে আসছিলাম ওনার পায়ের সাথে। তো এখন তো এই ঘটনা যখন বললাম, তখন উনি বললো যে হ্যাঁ, এইখানেই কাহিনী থাকতে পারে। সেটা হলো যে ওই যেখানে লাশটা ছিল, যেখান থেকে আমি দড়িটা বেঁধে দিয়ে আসছি পায়ের সাথে, হয়তো ওখানে আরো কেউ আছে, বা ওখানে আরো কোনো ডেড বডি থাকতে পারে, অথবা অন্য কোনো কাহিনী আছে। তাছাড়া এই কথা কেন বলবে যে তুই উনাকে উঠালি, আমাকে কেন উঠালি না, এই কথার সাথে উনি আর কি এইভাবে আমাকে মিলে দিলেন। তারপরে আমি বাড়িতে এসে আমার বাবাকে বললাম যে এই ব্যাপার তো উনি তো হুজুর তো এইভাবে বলছে। আমার বাবা আমাদের গ্রামে যে জেলেরা আছে নদীতে মাছ ধরে, তো ওদের বললো যে তোমরা একটু এখানে জাল ফেলে দেখতে পারো যে এখানে কিছু পাওয়া যায় কিনা, মানে যেখানে ওই লোকটা আর কি ডুবে মারা গেছিলেন। তারপরে পরের দিন আর কি ওখানে জাল ফেলা হলো। জাল ফেলানোর পরে প্রথমবার কিছুই পাওয়া গেল না, পরে ওই ঘাট থেকে আরেকটু দূরে আবারও জাল ফেলানো হলো। একদম যে জাল ফেলে ওই নদীতে যাই থাক না কেন উঠে চলে আসে ওই জালগুলাতে নর্মালি। তো তারপরে এখন ওইবার জাল উঠানোর পরে দেখা গেল যে একটা প্লাস্টিকের একটা বস্তার মুখ বাঁধা এরকম একটা বস্তা পাওয়া গেল। তারপরে বস্তা উপরে নিয়ে আসে, বস্তার মুখটা খোলা হলো। খোলার পরে দেখা যায় যে ভিতরে কিছু হাড়, মানুষের বোঝাই যাচ্ছে যে হাতের হাড়, পায়ের হাড়, এরকম আর কি, যে হাড়গোড়। তো তখন সবাই দেখে বলল যে নদীতে তো অনেক সময় কত জায়গায় কত মানুষ নিখোঁজ হয়, মারা যায়, হয়তো বা এই লোকটাও কারো না কারো হাতে বা অন্য কোনো এলাকা থেকে মারা গেছে, পরে বস্তায় ভরে নদীতে ভাসায় দেওয়া হয়েছে, বা এরকম হতে পারে। তা অনেক পুরাতন হয়তো, যেহেতু শুধু হাড় ছাড়া আর কিছু নাই ওখানে। তো তারপরে ওই হাড়গুলাই আর কি ওখানে কাফন টাফন করে আর কি আপনার আমাদের এলাকাতেই কবর দেওয়া হলো। আর এরপরে তো ওই হুজুর বললেন যে দেখো কাহিনী মিলে গেছে, এরকমই কিছু একটা হয়েছে, হয়তো বা তাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে, তারপরে নদীতে এইভাবে ভাসায় দেওয়া হয়েছে। একজন ভালো মানুষও হয়তো ছিল, যেহেতু স্বপ্নে দেখা গেছে একজন খুব ভালো মানুষ মনে হচ্ছে আর কি ওনাকে দেখে।
তা এরকম হতে পারে যে তোমার মাধ্যমেই হয়তো যে তাকেও তো একটু ভালো জায়গা বা ভালো মাটিতে কবর দেওয়ার সুযোগ আসার কথা, তো এইভাবেই হয়েছে, ওই লোকটার ওসিলায় হয়তো এইভাবে হয়ে গেছে। তো তারপরে এই স্বপ্ন আমি আর এরপরে দিতে পারবো জাস্ট দাফন হওয়ার পর থেকে আপনি আর এই স্বপ্ন এই স্বপ্ন আর দেখি। এবং আমি এগুলো নর্মাল যে হ্যাঁ এটা হতেই পারে, কারণ ছোটবেলায় এত গল্প শুনছি মানুষের কাছে যে এইগুলা তখন স্বাভাবিকই সবকিছু, অস্বাভাবিক হওয়ার মতো কিছু না, যে সবার সাথেই ঘটে, আমার সাথেও ঘটতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আশা করবো আমার সব লিসেনাররাও ভালোর দলে হবে। রাসেল ভাই, আমি মুরাদ, চট্টগ্রামের ছাপগাঁও থেকে বলতেছি। ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই রেকর্ডিংটা পাঠালাম। ভালো লাগলে পরে শোনাবেন। রাসেল ভাই, আমাদের চিটাঙের ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে মুখে আই ডাকা ভালো না। অর্থাৎ বিপদের আশঙ্কা করা ঠিক, কিন্তু সেটা মুখে বলাটা ভালো না, কারণ অনেক সময় সেটা ঘটেও যেতে পারে। আসলে সত্যি তা আমাদের জীবনে ঘটে গেল। রাসেল ভাই, ঘটনাটি ছিল 2014 সালের ডিসেম্বরের দিকে। আমাদের এক ফ্রেন্ড তুষার ফেনী থেকে আমাদেরকে ফোন করে তার ভাইয়ের বিয়েতে ইনভাইট করলো। আমি আর হাসান সিদ্ধান্ত নিলাম আমরা বিয়েতে যাব। শীতকালের মজাটাও পাবো, আবার অন্যদেশে গিয়ে বিয়ে কিভাবে হয় সেটাও জেনে আসবো। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিয়েতে গেলাম। সব ঠিকঠাক মতো হয়ে যায়, বিয়েতে অনেক মজা করলাম। ঘটনাটি ঘটে বিয়ের ঠিক 3 দিন পর। আমরা তুষারের বাড়ির বাজার থেকে আড্ডা দিয়ে রাত 1টার দিকে ফিরছিলাম। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমরা বাইক নিয়ে ফিরছিলাম। তুষারদের বাড়িতে যাওয়ার যে সহজ রাস্তাটা ছিল সেটা ছিল বিলের মাঝখানে একটি সরু রাস্তা। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যা আসলে ভালো রকম নয়। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য রোড দিয়ে যাবো, মেইন রোড দিয়ে যাবো। এই স্টেশনে তুষার বললো না ওদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে, অনেক বিপদের জায়গা আছে। সেই স্টেশনে হাসান হেসে উঠলো, ও বললো এমনিতে এসে তো সবকিছু দেখলাম, যদি জিনগুট না দেখি তা কি হয়, চলো দেখি না কি হয়। যেই বাবা সেই কাজ। আমরা যাচ্ছিলাম, পথে যাওয়ার সময় একটি মন্দিরের সামনে আমাদের বাইকটা নষ্ট হয়ে যায়। কোন রকমের বাইক ঠিক করে আমরা আবার রওনা দিই। এরপর মেন রোড থেকে তুষারদের বাড়িতে ঢোকার যে কাঁচা রাস্তাটা ছিল সেখানে গিয়ে রাসেল ভাই আমরা অ্যাক্সিডেন্ট করি, বিলের মধ্যে পড়ে যাই। রাসেল ভাই, এই অ্যাক্সিডেন্টটা সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, কারণ বাইকের মধ্যে আমরা যে 3 জন ছিলাম 3 জনই ভিন্ন ভিন্ন জিনিস ফিল করি এবং দেখি। যেমন তুষার বাইক চালাচ্ছিল, সে দেখলো হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আসলে যা পসিবল না, কারণ বাইকের লাইটটা ছিল সাদা, অনেক পাওয়ার লাইট ছিল, কারণ এর বিলের মধ্যে লাইটটা মারলে বিলের মধ্যে কি আছে সেটা দেখা যাচ্ছিল। সুতরাং হঠাৎ করে বাইক বন্ধ করা ছাড়া লাইট অফ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি দেখলাম কাঁচা রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা গর্ত হয়ে গেল, যা ছিল না। তুষারকে জিজ্ঞেস করলাম এখানে কি কোনো গর্ত ছিল আগে, সে বললো ইম্পসিবল, আমি আজকে বিকালেও এই দিক দিয়ে আসছি, কোনো গর্ত ছিল না। আর আমার পিছনে ছিল হাসান, ও দেখলো 2 জন মানুষ একটা গাছ নিয়ে দাঁড়ায় আছে, অর্থাৎ আমরা গেলে বালিকে পড়ে যায় মতো 2 জন 2 দিকে দাঁড়িয়ে ছিল। রাসেল ভাই কোনো রকমে উঠে, অ্যাক্সিডেন্টটা বেশি গুরুতর ছিল না, তাই আমরা কোনো রকমে উঠে আবার আগাইলাম। তুষার এমনিতে জিত ছিল, সে বললো আমি বাইক চালাতে পারবো না, সুতরাং হাসান বাইক চালাচ্ছিল, তুষার মাঝখানে বসলো, আমি পিছনে। তো রাসেল ভাই ওদিক দিয়ে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পুরানো প্রাসাদ ছিল, যা আমরা দিনের বেলায় একবার দেখতে গিয়েছিলাম। একটা দিঘির পাড় ছিল, দিঘি ছিল, ওখানে গিয়ে বিকালে আড্ডা দিয়েছিলাম। ওই প্রাসাদের সামনে বাইক যাওয়ার সময় আমার মনে হলো, রাসেল ভাই আমি বাইকের পিছনে বসছিলাম, আমার মনে হলো কে একজন আমাকে পিছন থেকে ধরে আছে। আমি হাসানকে বলছিলাম, হাসান তুমি বাইকের স্পিড বাড়াও, আস্তে চালাচ্ছে কেন? হাসান বললো দেখো গাড়ি 80 স্পিডে চলছিল।
হ্যাঁ রাসেল ভাই, আমি দেখলাম তখন গাড়ি 80 স্পিডে ছিল, কিন্তু গাড়ি 20 স্পিডে চলছিল। অর্থাৎ পার আওয়ার ওখানে ছিল 18, কিন্তু এখানে ছিল 20। এরপর রাসেল ভাই আমাদের মনে হচ্ছিল, তিনজনের মনে হচ্ছিল যে আমাদের মাথার উপর কেউ 100 কেজি বস্তা তুলে দিয়েছে। অর্থাৎ রাসেল ভাই তিনজন একসাথে হাঁটার সময় তিনজনের মাথার উপর যদি একটা 100 কেজির বস্তা তুলে দিই যেরকম মনে হবে, ঠিক সেরকম মনে হচ্ছিল। আমি দোয়া পড়তে শুরু করলাম রাসেল ভাই, আস্তে 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 আগাচ্ছিলাম। ওকে বলছি স্পিড বাড়াও, ও বলতেছে কোনো রকমে স্পিড বাড়ানো যাচ্ছে না, গাড়ি যেভাবে ছিল সেভাবে যাচ্ছে। ওদিক দিয়ে মিটারেও বাড়ানো যাচ্ছে না, এদিক দিয়ে স্পিডটাও বাড়তেছিল না। তো রাসেল ভাই দোয়া পড়তে পড়তে কোনো রকমে এলাকাটা ক্রস করলাম। রাসেল ভাই ওই দিঘিটা পার করতে ম্যাক্সিমাম বাইক নিয়ে 40 সেকেন্ড লাগার কথা, কিন্তু আমাদের 6 মিনিট লেগে গেছিল ওই জিনিসটা পার করতে। আচ্ছা কোনো রকমে পার হইলাম, কিন্তু জানতাম না সামনে আমাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। রাসেল ভাই ওদের বাড়িতে যাওয়ার আগে একটা শ্মশান ছিল, শ্মশানে যাওয়ার সময়, ওদিক দিয়ে যাওয়ার সময় আমরা দেখলাম একজন মহিলা রাস্তার মাঝখানে ওইদিকে হয়ে বসে আছে এবং কিছু একটা খাচ্ছে। আমাদের বাইকের লাইট যখন তার মুখে পড়ে তখন সে আমাদের দিকে ফিরল। রাসেল ভাই যা দেখলাম তা দেখাচ্ছেন, আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম মহিলাটি ভয়ঙ্কর একটা চেহারার মহিলা বসে আছে এবং তার পুরো মুখে রক্ত, সে একটা শিশুকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে রাসেল ভাই তার মুখে যখন আমাদের গাড়ির লাইট পড়ে, সে চোখগুলা দেখে আমরা তিনজনই শুধু ধরতে পারলাম না, পড়ে গেলাম গাড়ি থেকে। হাসান অজ্ঞান হয়ে গেল, আমি যেদিকে পারি দূর দিয়ে পালাই গেলাম। এরপর আমি গাছের সাথে পাড়ি খেয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে ছিল না। পরের দিন যখন সকালে আমার সেন্স আসে তখন দেখি স্যার আমার পাশে বসে আছে, বাইরে অনেক শোরগোল। আমি তুষারকে জিজ্ঞেস করলাম হাসান কোথায়, বাইরে এত শোরগোল কিসের? তখন তুষার আমাকে যা বললো তা শোনার জন্য রাসেল আমি প্রস্তুত ছিলাম না। তুষার বলল হাসানের পিঠের মাঝখানে হাসানের লাশ পাওয়া গেছে, তার দুটা চোখ এবং জিহ্বা ছিল না। তুষারকে পাওয়া গেছে পুকুর পাড়ে, আর আমাকে বট গাছের নিচে পাওয়া গেছি। রাসেল ভাই আসলে কোনো কিছু মুখে বলাটা আসলে ভালো নয়, যেমন আমাকে জিনে ধরে না, আমি জিনকে ভয় পাই না, জিনকে বলি আমার কাছে আসতে, এই সমস্ত কথা না বলাই ভালো। কারণ বলা যায় না কার উপর কখন কি দশা চলে আসে। আমরাও এক সময় এইসব ব্যাপার নিয়ে হাসাহাসি করতাম, আমরা বলতাম এগুলো আমাদের সাথে হয় না কেন, এগুলো সব ফাঁকা। আসলে রাসেল ভাই যার সাথে প্যারানরমাল ঘটনা ঘটে সেই জানে আসল অবস্থাটা আসলে কি। বাকিরা সবাই সেটা নিয়ে হাসাহাসি করতেই থাকে সবাই। যাক, এই ঘটনা ঘটার পর রাসেল ভাই মানসিক ভাবে ভেঙে পড়ি। এরপর আস্তে আস্তে সহজ হয়ে আসি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমার আরো অনেক ঘটনা আছে রাসেল ভাই, পরের পর দিব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।